আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা। আমি পামেলা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি পাঠ করতে যাচ্ছি প্রখ্যাত লেখক তপন বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য উপন্যাস কফিন রঙের রুমালের পরবর্তী তথা শেষ অধ্যায়। আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। এছাড়া সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া পাশে থাকা বেল আইকনও আপনারা প্রেস করে রাখবেন। তাছাড়া আমার চ্যানেলের লিংক এবং প্লেলিস্ট সবসময় দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে। আপনারা সেখানে গিয়ে অনুগ্রহ করে এবং সময় করে আমার পঠিত উপন্যাস গল্পগুলো শুনতে পারবেন। এছাড়া এই উপন্যাসটির আগে যে খণ্ডগুলো আপনারা শোনেননি, যারা এটি প্রথম শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগের খণ্ডগুলি শুনে তারপরে এটি শুনলে আপনাদের ভালো লাগবে, নালে আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন চলে যাই সরাসরি গল্প পাঠের আসরে। আজকের উপন্যাস কফিন রঙের রুমাল, অধ্যায় 27। আজ প্যামেলা নাতকার্নির নামের শিল্পীর প্রদর্শনীতে তার যাওয়ার কোনো আগ্রহ থাকার কথা নয়, কিন্তু ঘটনাক্রম যা দাঁড়াচ্ছে তাতে তার না গিয়েও কোনো উপায় নেই। তিতিক্ষার সঙ্গে কয়েক মিনিটের টেলি আলাপে তার বুঝতে বাকি রইল না এদেশের অন্যতম বিশিষ্ট শিল্পী প্যামেলা নাতকার্নির ছবির সমারোহে তিতিক্ষা না গেলেই আজ নয়। তাহলে গার্গীকেও যেতে হয়, কেননা গার্গী স্থির অনুমান তিতিক্ষাকে ঘিরে কোনো একটা নাটক আজ অভিনীত হলেও হতে পারে। তিতিক্ষার সাহস ও উৎসাহ দেখে গার্গী সত্যি স্তম্ভিত। তিতিক্ষা জীবনযাপন এখন এক বিশাল ঋণের জালে আবর্তিত। অনেক উত্তমর্ণই তাকে অনবরত ধমকাচ্ছে, শাসাচ্ছে, মামলা করবে বলে শান দিচ্ছে রিট পিটিশনের খসড়া করে। কিন্তু তিতিক্ষার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, যা থাকা তার উচিত ছিল। নাকি তিতিক্ষা এখন বুঝেছে একমাত্র ছবির জগতই তাকে পারে ঋণ মুক্ত হতে সাহায্য করতে। তাই হাজার বিপদ তার চারিদিকে ধারালো দাঁড়া বার করে তেড়ে আসছে জেনেও সে প্যামেলা নাতকার্নির প্রদর্শনীতে যাবে আজ। ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার অরিজিৎ পুরকায়স্থের সঙ্গে একটু আগে সে কথা বলে নিয়েছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকছে কিনা গ্যালারির আশেপাশে। গার্গীর ধারণা আজ সন্ধে কিছু একটা হেস্তনেস্ত হবেই। গার্গী 6:45 নাগাদ বেরিয়ে পড়ল গোল পার্কের কাছে কালার ইজ লাইফ নামের গ্যালারিটির উদ্দেশ্যে। তার কসবার ফ্ল্যাট থেকে গোল পার্ক হাত বাড়ালে ছোঁয়া যায় দূরত্বে। খুব বেশি জ্যাম ট্যাম হলো 6টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। বিজন সেতু পার হয়ে সামান্য জ্যাম পেল বটে, কিন্তু গড়িয়াহাটের দিকে একটু এগিয়ে ড্রাইভার এমন গলিঘুজি ধরে পৌঁছে গেল গ্যালারির ঠিকানায় যে তখনও 6টা পৌঁছাতে 5 ঘর বাকি বড় কাটাটার। একেবারে বড় রাস্তার উপর নয়, কিন্তু খুব ভিতরেও তাও নয়, বরং একটু ভিতরে হওয়ায় বেশ বড় সড় স্পেস এই নতুন গ্যালারিটার। কম্পাউন্ডে জায়গাও অনেকখানি। সেই কম্পাউন্ড ভরে গেছে দেশি বিদেশি নানা আকারের ও নানা রঙের সুদৃশ্য গাড়িতে। একতলা দোতলা মিশিয়ে বিশাল গ্যালারি। সাদা ধবধবে দেয়ালগুলোতে প্রমাণ সাইজের ছবি টাঙানো। গাড়ির ভিড়ের মধ্যে তিতিক্ষার লাল টুকটুকে গাড়িটাও চোখে পড়ল গার্গীর। বিবেক নাকি বলতো তার গাড়ির রং এমন হবে সমস্ত গাড়ির ভিড়ে অতি অনায়াসে খুঁজে নেওয়া যাবে তারটা। সেই লাল গাড়িটার দিকে এক ঝলক চাউনি ঝরিয়ে গার্গী ভিতরে ঢুকছে। সেই সময় হাই বলে তিতিক্ষা জড়িয়ে ধরা গার্গীকে। তিতিক্ষার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে গার্গী বলল, কি ব্যাপার, কতক্ষণ? হ্যাঁ গার্গী দি, আমি তো 1 ঘন্টা হলো এসে গিয়েছি। এতক্ষণ ছবি টাঙানো তদারকি করছিলাম। ব্রোশিওর কোথায় রাখা হবে, কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, কে ডিস্ট্রিবিউট করবে, এই সমস্ত ঠিক করছিলাম। তো প্যামেলা তো এই শহরে নতুন, আমরা যদি তাকে সাহায্য না করি তো কে করবে বলো? হ্যাঁ সেটা তো ঠিকই। গার্গী সায় দেয় তার কথায়। কথা বলার মধ্যে সে দেখছিল তিতিক্ষার পরনের পোশাকটার দিকে। পায়ে চারপাশে লুটোনো ধবধবে সাদা গাউন, মাথায় সেই রকমই ধবধবে হেয়ার ব্যান্ড, গলায় হিরে বসানো নেকলেস, তার সঙ্গে রং মিলিয়ে 2 হাতে দুধ সাদা চুড়ি পরায় তার গায়ের ফর্সা রঙের জেল্লা ঝলসে দিচ্ছে চোখ। তিতিক্ষা এত দামি পোশাক পরায় গার্গীর চোখে কেমন যেন অদ্ভুত লাগছিল আজ। কি মনে হতে হঠাৎ জিজ্ঞাসা করল,
তিতিক্ষা, ড্রেসটা কি একেবারেই নতুন, তাই না? তিতিক্ষা মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ গার্গীদি, শ্রাবণ কুমার সেদিন প্রেজেন্ট করলেন। গার্গী অবাক হলো তা নয়, কিন্তু তার মনের মধ্যে জিজ্ঞাসা নিরসন করতে আবার সে জানতে চাইল। বলল, তা তোমার পাওনাগণ্ডা সমস্ত পেয়ে গেছো শ্রাবণ কুমারের কাছ থেকে? তিতিক্ষা সামান্য ম্লান হয়ে ঘাড় নেড়ে বলল, না গার্গীদি, তবে উনি বলেছেন যে শীঘ্রই দিয়ে দেবেন। শ্রাবণ কুমারের ওপর তিতিক্ষার অগাধ আস্থা দেখে গার্গীর মনে সামান্য দ্বিধা মেশানো বিস্ময়। যতদূর সে জেনেছে, এখনো তার প্রাপ্যের প্রায় কোনো টাকাই দেয়নি ধনকুবের বলে পরিচিত হওয়া লোকটি। তিতিক্ষার পিঠে আদর ছোঁয়া হাত রেখে গার্গী বলল, আচ্ছা চলো, প্রদর্শনীর সময় তো হয়ে এলো বোধহয়। প্যামেলা নাতকার্নি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না গার্গীর, কিন্তু গ্যালারির সামনে অপেক্ষমান গাড়ি ও ভিআইপিদের ভিড় দেখে অনুমান করে নেয় বেশ ঘ্যামা শিল্পী। গ্যালারিতে ঢোকার মুখে মাঝবয়সী মহিলার দামি পোশাক ও রূপ সচেতনতায় তার সেই ভাবনাকে গাঢ়তর করে তুলল আরো। ডাব ছাদের আধা ফর্সা মুখ, পরনে পিত্তি রঙের ঝকঝকে শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, গলার নেকলেসে পর্যাপ্ত হীরের সম্ভার। শাড়ি পরার ঢং একটু অবাঙালি ধরনের হওয়ায় তার ব্যক্তিত্ব সম্পূর্ণ অন্যরকম লাগছিল গার্গীর চোখে। ঝকঝকে দাঁতের হাসিটিও যেন লক্ষ টাকা মূল্যের। গার্গী ক্রেতা নয়, শিল্প সমালোচক নয়, আপাতত দর্শক মাত্র। নিজেকে তিতিক্ষা শুভানুধ্যায়ও বলতে পারে গার্গী। প্রদীপ জ্বালানো পর্ব শেষ হতে সবাই ব্যস্ত হয়ে পড়ল ছবি দেখতে। সবাই ঘুরে ঘুরে ছবি দেখছিল, গার্গীও ঘুরে ঘুরে দেখছিল ছবিগুলো। এমন গভীর তন্ময়তা ছবিগুলি দেখার ফাঁকে গার্গী নজর করল দর্শনীতে প্রবাহমান ঘটনাবলীর দিকে। তার সবচেয়ে নজরে পড়েছে অদ্ভুত চেহারার এক শিল্প রসিকের দিকে। মাঝারি উচ্চতা লোকটার পায়ে উঁচু হিলে শু পরে লম্বা সাজার একটা ব্যর্থ প্রচেষ্টা। জাপানি মেয়েরা যে ধরনের ঈষৎ বাঁকানো টুপি পরে, সেই রকম একটা টুপি পরেছেন মাথায়। টুপির পিছন দিকে লম্বা লম্বা চুলের কোকড়া ভাবটা নজর কাড়ার মতো। চওড়া গোফের রং অস্বাভাবিক কালো। যাত্রার রাজরাজরাদের চুল বা গোফ যেরকম হয়ে থাকে। তিনি কথা বলছিলেন উচ্চগ্রামে, কিন্তু ইংরেজিতে। সেই ইংরেজি উচ্চারণ শুনলে বোঝা যায় লোকটার গায়ে আমেরিকার গন্ধ রয়েছে। লোকটার উপর যখন নজর রাখছে গার্গী, হঠাৎ তার কাছে এসে লোকটা সেই একই ইংরেজি টানে জিজ্ঞাসা করল, প্যামেলা নাতকার্নি ফ্যান্টাস্টিক এঁকেছেন, কি বলেন আপনি? গার্গী লোকটাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি বাঙালি, তা আপনি ইংরেজিতে কথা বলছেন কেন? লোকটা হকচকিয়ে তার কাছ থেকে সরে গিয়ে অন্য একটি লোকের সঙ্গে কথা বলতে শুরু করে তক্ষুনি। গার্গী একটু মুচকি হাসল। শেষাদ্রি হাওলাদার হঠাৎ এরকম ছদ্মবেশে কেন এসেছেন সেটা নিয়ে ভাবল এক মুহূর্ত। তাকে পুলিশ খুঁজছে, চিনতে পারলে পুলিশ তাকে গ্রেফতার করবে, সেই কারণে তার এই অন্য বেশ ধারণ করা। কিন্তু শেষাদ্রির ছদ্মবেশ তেমন জাঁকালো হয়নি যে তিনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন। গার্গী বুঝতে চাইছিল চারিদিকে বিপদ থাকা সত্ত্বেও কেন আজকের প্রদর্শনীতে আসতে হলো শেষাদ্রিকে। গার্গীর সঙ্গে ডিসিডিডির যা কথা হয়েছে তাতে আজ বহু সাদা পোশাকের পুলিশের উপস্থিতি থাকার কথা। প্রদর্শনীতে উপস্থিত কয়েকজন দর্শকের মুখ দেখে অনুমান করতে পারছে এরা সবাই সাদা পোশাকের পুলিশ। শেষাদ্রি কি তা অনুমান করতে পেরেছেন? হয়তো পেরেছেন, তবু কেন যে? তাহলে কি শেষাদ্রির অন্য কোনো মতলব রয়েছে যা তিনি ঘটাতে চান ছদ্মবেশে প্রদর্শনীতে এসে? লোকটার বুকের পাটা আছে নিঃসন্দেহে, নাকি মরিয়া হয়ে আজ তার প্রদর্শনীতেই আসা? তিতিক্ষাও ঘুরে ঘুরে দেখছিল ছবিগুলো। এক বিদেশি মহিলার সঙ্গে দেখা হতে হাই বলে তাকে জড়িয়ে ধরে তার গালে একটা কিসও দিল বিদেশি কায়দায়। তাকে কয়েকটা ছবির গুণাগুণ বর্ণনা করছে, তাও শুনতে পেল গার্গী। হঠাৎ তার কাছ থেকে বিদায় নিয়ে গার্গীর কাছে এসে বলল, গার্গীদি, শেষাদ্রিদা এসেছেন এই গ্যালারিতে, তুমি কি দেখেছ? তিতিক্ষার গলায় একটা শঙ্কার স্বর। গার্গী মাথা নাড়ে বলল, হ্যাঁ দেখলাম তো।
কি মতলবে এসেছে কে জানে। শ্রাবণ কুমারেরও তো আসার কথা আজ। তাই নাকি? শ্রাবণ কুমারও কি আসবেন? হ্যাঁ, উনি তো সেটাই বললেন। আসলে ড্রেসটা সদ্য প্রেজেন্ট করেছেন আমাকে, আজই আমি এটা প্রথম পরলাম। তো উনি বললেন যে ঠিক আছে, আমি এক্সিবিশন দেখতে আসবো, সেই সুযোগে ড্রেসটা পরে তোমাকে কেমন লাগছে সেটাও দেখে নেব। গার্গী আশ্চর্য হচ্ছিল তিতিক্ষার কথায়। শ্রাবণ কুমারের সঙ্গে তার বোধহয় অ্যাফেয়ার চলছে, তাই তিতিক্ষার স্বরে এক অদ্ভুত রোমাঞ্চ লক্ষ্য করল গার্গী। তিতিক্ষার সঙ্গে যখন কথোপকথনে গার্গী ব্যস্ত, সেই সময় শেষাদ্রিকে আর দেখতে পেল না প্রদর্শনী কক্ষে। তাহলে কি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সবার অলক্ষ্যে তিনি উধাও হয়ে গেলেন? তিতিক্ষাও বিষয়টা অনুমান করে স্বস্তির শ্বাস ফেলল যেন। তারপরে বলল, বুঝলে গার্গীদি, লোকটা ভীষণ আমাকে ডিস্টার্ব করছে। মোবাইল বদলেও কোনো রেহাই নেই। এখন বেশি রাত্রে ল্যান্ডলাইনে ফোন করে বলছে, তিতি, আই ওয়ান্ট ইউ অ্যাট এনি কস্ট। যা মুশকিলে পড়েছি গার্গীদি, কি বলবো তোমায় আমি। গার্গী কিন্তু স্বস্তির শ্বাস ফেলতে পারল না শেষাদ্রির গা ঢাকা দেওয়ায়। তার ধারণা ছিল সাদা পোশাকের পুলিশেরা ঠিকই চিনতে পারবে শেষাদ্রিকে, তারপর গ্রেপ্তার করবে ঠিক সময়। কিন্তু কি আশ্চর্য, সবার চোখের সামনে দিয়ে পালিয়ে গেলেন শেষাদ্রি হাওলাদার। প্রদর্শনী কক্ষে তখন ভিড় বেড়েছে আরো। হঠাৎ বাইরে হইচই শুনে গার্গী উৎকর্ণ হলো। কম্পাউন্ড থেকে আসছে শব্দটা। একটু পরে কোলাহলের শব্দ যেন উচ্চকিত হওয়ায় কেউ কেউ বাইরে বেরিয়ে গেলেন ব্যাপারটা কি ঘটেছে তা দেখতে। একটু পরে খুন খুন শব্দটা হওয়ায় চারিদিকে চারিয়ে যেতে লাগলো শব্দটা শুনে গার্গীর বুকের ভেতর যেন ছ্যাঁত করে উঠল। অন্যদের সঙ্গে সেও বাইরে গিয়ে দেখতে পায় ঘন নীল রঙের খুব দামি শেরওয়ানি আর কুর্তা পরে উপুর হয়ে শুয়ে আছে একজন লম্বা চওড়া চেহারার মানুষ। কাছে গিয়ে গার্গীর অনুমান সত্যি হয়, লোকটা শ্রাবণ কুমার। অধ্যায় 28। বিশাল ধনকুবের বলে ইতিমধ্যে কলকাতার শিল্প রসিকদের মধ্যে পরিচিত হয়ে ওঠা শ্রাবণ কুমার নামের মানুষটা এভাবে কম্পাউন্ডের মেঝে লুটিয়ে রয়েছেন দেখে রীতিমতো সবাই স্তম্ভিত। কাছে গিয়ে গার্গীও দেখল রক্তে ভেসে যাচ্ছে বড় সড় শরীরটা। হয়তো একটু আগেই প্রাণ ছিল শরীরে, কিন্তু প্রায় কয়েক সেকেন্ডের মধ্যে নিস্তেজ হয়ে গেছে তার দেহটা। সাদা পোশাকের পুলিশের মধ্যে অফিসার গোছের একজন মাঝারি উচ্চতার স্মার্ট দর্শন যুবক হঠাৎ বলে উঠলেন, ওই তো কালপ্রিট পালাচ্ছে। গার্গীরও চোখে পড়ল একটা বড় সাদা দামি গাড়ি বেরিয়ে গেল কম্পাউন্ড থেকে। কিন্তু কেউ কিছু করার আগে গাড়িটা হুশ করে উধাও হয়ে গেল সকলের চোখের সামনে দিয়ে। স্মার্ট দর্শন যুবকটা আরো এক সাদা পোশাকের পুলিশের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠে বললেন, রক্ষিত, জাস্ট ফলো হিম ইমিডিয়েটলি। রক্ষিত নামে লম্বা সুদর্শন একজন যুবক চকিতে লাফ দিয়ে বেরিয়ে গেল কম্পাউন্ডের বাইরে। সেখানে দাঁড় করানো ছিল একটা কালো অ্যাম্বাসেডর। তাতে উঠে বসতেই আরো একজন মাঝারি উচ্চতার যুবকও উঠে বসলো সামনে। সঙ্গে সঙ্গে গাড়িটা বিদ্যুতের মতো ধাওয়া করলো আগের গাড়িটাকে। কিছুক্ষণ রুদ্ধশ্বাস পরিস্থিতি। পরক্ষণে স্মার্ট দর্শন সাদা পোশাকের পুলিশ অফিসারটা অন্য একজনকে জিজ্ঞাসা করলেন, পাল, গাড়িটার নম্বর কি নোট করেছো? পাল নামের প্রৌঢ় লোকটা বললেন, স্যার, শেষ 3টে নম্বর পড়তে পেরেছি, 016। রাবিশ, শেষ 3টে নম্বর দিয়ে কি কোনো গাড়িকে আইডেন্টিফাই করা যায়? পাল নামে প্রৌঢ়টিকে অপ্রস্তুত দেখালো। তিনি বললেন, স্যার, আমি দেখছি সামনে ট্রাফিক সার্জেন্টকে অ্যালার্ট করে দেওয়া যায় কিনা। বলে পকেট থেকে মোবাইল বার করে টিপতে শুরু করলেন। তোমার লাইন পাওয়ার আগে কালপ্রিট হাওয়া হয়ে যাবে। রাবিশ, কিন্তু সবার চোখের সামনে একজন গুলি চালালো আর সে কেউ দেখতে পেল না কালপ্রিটকে। পালবাবুর মুখ শুকিয়ে এতটুকুনি তিনি বললেন, স্যার, ওই নীল রঙের শেরওয়ানি পরা লোকটা নামলেন মফ কালারের গাড়িটা থেকে। তিনি হন হন করে ঢুকেছেন এক্সিবিশনের দিকে। হঠাৎ সাদা গাড়িটা তার পিছু পিছু ঢুকে পড়ায় আড়াল পড়ে গেল শেরওয়ানি। তার মধ্যে স্যার কেউ গুলি চালিয়ে দিয়েছে।
মভ রঙের গাড়িটা তখনও দাঁড়িয়ে কম্পাউন্ডে। তার ড্রাইভার বেরিয়ে এই দৃশ্য দেখে মাথা কপাল চাপড়ে তখন চেঁচাচ্ছে, রাবিশ! তাহলে নিশ্চয়ই সাদা গাড়ি থেকে কেউ গুলি চালিয়েছে। আমি স্যার চকলেট গাড়িটার ওপাশে থাকায় দেখতে পাইনি ঠিক ঘটনাটা, ঠিক আমি স্যার বুঝতে পারিনি যে কোথা থেকে গুলিটা ছুটে চলে এলো। 1 সেকেন্ডের মধ্যেই স্যার সমস্ত কিছু ঘটে গেছে। রাবিশ! গুলি চালাতে না 1 সেকেন্ডই লাগে, কিন্তু কেউ দেখতে পায়নি? এতজন এখানে লোক ছিল, এতজন ড্রাইভার, কেউ দেখেনি? কিছুক্ষণ থমথম করে জায়গাটা। স্তব্ধতা ভেঙে হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, স্যার, ওই সাদা গাড়ি থেকেই তো কেউ গুলি চালিয়েছে মনে হলো। তাহলে তো ঠিকই ধরেছি। স্মার্ট দর্শন নিজের কৃতিত্বে উল্লসিত হয়ে বললেন। পরক্ষণে কে বললেন কথাটা তিনি জিজ্ঞাসা করলেন, তারপর বললেন, কি হলো? কে বললেন কথাটা? উত্তর দিচ্ছেন না কেন? কেউ চোখে দেখে থাকলে এগিয়ে এসে বলুন, কি দেখেছেন আপনারা? বারবার বলার পরে কেউ উত্তর না দেওয়ায় তিনি মুখ বিকৃত করে বললেন, রাবিশ! আচ্ছা শোনো পাল, দেখো তো কথাটা কে বললো, স্পট হিম। যিনি বারবার রাবিশ রাবিশ কথাটা বলছেন সেই স্মার্ট দর্শন যুবকটার বয়স 40-এর নিচেই হবে, সম্ভবত অফিসার হবেন, কিন্তু পাল নামের লোকটার বয়স অন্তত 50-এর ওপরে। তা সত্ত্বেও পালকে তুমি তুমি বলায় আশ্চর্য হচ্ছিল গার্গী। সে শুনেছে পুলিশের মধ্যে হায়ারকি বিষয়টা এমনই অদ্ভুত, কোনো জুনিয়র বয়স্ক মানুষটিকেও নাকি অবলীলায় তুমি বলে থাকেন, তা সিনিয়র কোনো কম বয়স্ক অফিসার। তবে সবাই বলেন সেটা অবশ্য নয়। স্মার্ট দর্শন যুবকটা ততক্ষণে হাঁক ডাক চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন শ্রাবণ কুমারের অবস্থা দেখে। তিনি বলছেন, এখনই হসপিটালাইজড করা দরকার, জাস্ট কুইক, এখনই হসপিটালাইজড করা দরকার, অ্যারেঞ্জ। বললেও তিনি বুঝে গেছেন শ্রাবণ কুমার আর বেঁচে নেই। সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়ানো পুলিশের একটা জিপে শ্রাবণ কুমারের নিষ্পন্দ শরীরটা তুলে নিয়ে দ্রুত হাসপাতালের দিকে রওনা হয়ে গেল একটি গাড়ি। তিতিক্ষা বেরিয়ে হঠাৎ শ্রাবণ কুমারকে ওইভাবে পড়ে থাকতে দেখে এমন বিভৎস স্বরে এ কি বলে চেঁচিয়ে উঠল। তারপরে সেই যে সে চুপ হয়ে গেছে তার গলা দিয়ে আর স্বর বেরোলো না। গার্গী ছুটে গিয়ে প্রায় স্থাণু হয়ে যাওয়া তিতিক্ষার শরীরটাকে ধরে নিয়ে গেল প্রদর্শনী কক্ষের ভিতর। তার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল হয়তো তিতিক্ষা অজ্ঞান হয়ে পড়ে যাবে। তার শোকাহত মুখের দিকে গার্গী তাকাতেই পারছে না। চারপাশে ঋণের বোঝা যখন ক্রমশ পর্বত হয়ে উঠছিল তার কাঁধে, সেই সময় শ্রাবণ কুমার তাকে দেখাচ্ছিলেন ঋণ মুক্ত হওয়ার স্বপ্ন। কি জানি শ্রাবণ কুমারের কাছে প্রাপ্য সমস্ত টাকা পেলে এ যাত্রা হয়তো তিতিক্ষা বেঁচেও যেত, কিন্তু এখন যেটা ঘটল তাতে তিতিক্ষার জীবনে আরো ঘোরতর সংকট উপস্থিত হলো। গার্গী তাকে নিয়ে গেল কাছেই পেতে রাখা একটা চেয়ারের কাছে। চেয়ারে বসিয়ে দিতে ছুটে এলেন প্যামেলা নাতকার্নি। মারাঠি ভদ্রমহিলা ভীষণ শক পেয়েছেন হঠাৎ এই বিভৎস হত্যাকাণ্ড ঘটে যাওয়াতে। তিনিও কোনো কথা বলতে পারছেন না ভয় আতঙ্কে। তাকে দেখে গার্গী একটু বলল, প্যামেলা, প্লিজ টেক কেয়ার অফ হার, আই উইল বি কামিং ব্যাক সুন। গার্গী দ্রুত বেরিয়ে এলো কম্পাউন্ডে, যেখানে তখন ভাগ ভাগ হয়ে এখানে ওখানে জটলা চলছে, আলোচনা চলছে শ্রাবণ কুমারকে কেন্দ্র করে। গার্গী স্তম্ভিত হয়ে ভাবছিল মাত্র 2 দিন আগে ঠিক একই রকম ভাবে প্রদর্শনীর উদ্বোধন দিবসে খুন হয়েছিল নীলার্ণব। আর কি আশ্চর্য, আজ শ্রাবণ কুমারও কিনা এইভাবে খুন হলেন। কিন্তু ঘটনাটা কিভাবে ঘটলো তা ভেবে দিশে পাচ্ছিল না গার্গী। চারপাশে এত পুলিশ, তাদের সবার চোখের সামনে কি করে ঘটে গেল এত বড় ঘটনা। গার্গী ভাবতে বসলো শ্রাবণ কুমারের গুলিবিদ্ধ হওয়ার পরম্পরা। একটু আগেই তারা দেখছিল ছদ্মবেশ ধারণ করে প্রদর্শনী কক্ষে ঘুরছেন শেষাদ্রি। হঠাৎ তার উধাও হওয়া, ঠিক তার কয়েক মুহূর্তের মধ্যে গুলির শব্দ, শ্রাবণ কুমারের মেঝে লুটিয়ে পড়া, এর মধ্যে কি একটা কোনো যোগসূত্র রয়েছে?
এত এত লোকের চোখের সামনে কিভাবে শেষাদ্রি করতে পারলেন এই ভয়ঙ্কর কাজটা? তিনি কি প্রদর্শনী কক্ষ থেকে বেরিয়ে অপেক্ষা করছিলেন শ্রাবণ কুমারের জন্যে? প্রদর্শনী কক্ষে ঘোরাঘুরি করে তিনি যখন নিশ্চিন্ত হলেন শ্রাবণ কুমার তখনও আসেননি প্রদর্শনী দেখতে, তখনই তিনি সিদ্ধান্ত হয়তো নিয়েছিলেন যে বাইরে গিয়ে তিনি অপেক্ষা করবেন শ্রাবণ কুমারের জন্যে। শেষাদ্রি কি করে জানলেন যে আজ শ্রাবণ কুমার আসবে প্যামেলা নাতকার্নির প্রদর্শনী দেখতে? শ্রাবণ কুমারের তো আজ এখানে আসার কথাই নয়। নাকি শেষাদ্রি অনুমান করেছিলেন যারা শিল্পরসিক তারা কোনো প্রদর্শনী হলে আসেন নতুন কি ছবি এসেছে সেটা দেখার জন্য? গার্গী হঠাৎ স্মরণে আসে আজকের কাগজে প্যামেলা নাতকার্নির ছবির প্রদর্শনীর যে বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছে তাতে অন্য গুণীজনের সঙ্গে বিশিষ্ট শিল্পী তিতিক্ষা দ্বিবেদীর নামও কিন্তু রয়েছে বড় বড় ছাপা অক্ষরে। শেষাদ্রি নিশ্চয়ই দেখেছেন বিজ্ঞাপন, দেখেই তিনি বুঝেছিলেন তিতিক্ষা প্রদর্শনীতে এলে অনিবার্যভাবে শ্রাবণ কুমারও সেইখানে আসবেন। কিন্তু খটকা রয়ে গেল গার্গীর মনে। স্মার্ট দর্শন পুলিশ অফিসার যে সাদা গাড়িটির পিছনে পুলিশ পাঠালেন ধরতে সেটা শেষাদ্রি হাওলাদারের নয়। শেষাদ্রির গাড়ির রং যতদূর গার্গী মনে করতে পারছে বটল গ্রিন কালারের। সেই গাড়িটা কখন প্রস্থান করেছে নাকি গাড়ির ভেতরে মধ্যে রয়েছে কোথাও সে খবরটা নেওয়াও খুব জরুরি। কম্পাউন্ডে না থেকে বাইরে রাস্তার উপরও তো থাকতে পারে শেষাদ্রির অপেক্ষায়, তবে এই ঘটনার পরে শেষাদ্রির পক্ষে এখানে না থাকাটাই স্বাভাবিক। মোবাইলে খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ডিসিডিডি অরিজিৎ পুরকায়স্থ। তাকে স্পষ্টতই বিপর্যস্ত দেখাচ্ছিল। স্মার্ট দর্শন পুলিশ অফিসারটিকে দেখেই বললেন, কি ব্যাপার শাসমল? সবার সামনে গুলি চালিয়ে মার্ডার করছে খুনি, আর তোমাদের ফোর্সের চোখের পড়ছে না কিছুই? হাউ ফানি! শাসমল নামের যুবক স্পষ্টতই তোতলাতে শুরু করলো। মানে স্যার, না মানে স্যার, আসলে স্যার রাতের বেলা মানে কি করব স্যার, অন্ধকার, আর সেই সুযোগে স্যার মানে ঘটনাটা মানে ঘটাচ্ছে স্যার মার্ডার। আর কোথায় অন্ধকার? আগের দিন তবু কিছুটা কম ছিল আলো, আজ তো দিনের আলোকেও হাড় খাওয়াচ্ছে হে। হঠাৎ গার্গীকে দেখে তিনি এগিয়ে এসে বললেন, গুড ইভিনিং ম্যাডাম, অ্যানাদার মার্ডার। আপনাকে তো বলেছিলাম মিস্টার পুরকায়স্থ, আজ একটা হেস্তনেস্ত করতে চাইবে অপরাধী। কি বলবো ম্যাডাম, অপরাধী খুবই ডেঞ্জারাস, শ্রুড অ্যান্ড কানিং। একসঙ্গে অনেকগুলো বিশেষণ ব্যবহার করেও ডেপুটি কমিশনার সাহেবের রাগ মিটল না বোধহয়। দাঁত কিরমির করে বললেন, ডিসগাস্টিং, কিন্তু একবার বাগে পেলে বুঝিয়ে দেব একটা ধানে কটা মুড়ি হয়। গার্গী চোখের ইশারায় বলল, কিন্তু মিস্টার শাসমল তো পুলিশের গাড়ি পাঠালেন একটা হোয়াইট গাড়িকে ফলো করতে। সে গাড়ি এসেছে ফিরে। হোয়াইট গাড়িটা হচ্ছে অলিভ শেখরের, কিন্তু গাড়িতে কোনো আরোহী ছিল না। গার্গী বিস্মিত হয়ে বলে, তাহলে গাড়িটা এখানে এসেছিল কেন? ড্রাইভারের কি নাকি একটা বলার ছিল মিসেস দ্বিবেদীকে, কিন্তু কম্পাউন্ডে গোলমাল দেখে সে ভয় কেটে পড়ে। পুলিশ তাড়া করেছে দেখে সে থেমে যায় মাঝপথে। তখনই জানায় যে তার কোনো দোষ নেই, সে ভয় পালিয়ে যাচ্ছিল ওইভাবে। কি অদ্ভুত! গার্গী বিড়বিড় করে বলে, নীলার্ণব যেদিন খুন হয় সেদিনও কিন্তু অলিভ শেখরের গাড়ি এসেছিল প্রদর্শনীতে। সেদিন অলিভ শেখর নিজেই ছিলেন অবশ্য গাড়িতে। গুলি চলার পর তার গাড়িটা ফিরে গিয়েছিল সেই একইভাবে। অরিজিৎ শুনতে পেলেন গার্গীর বিড়বিড়ানি, তারপর বললেন, আচ্ছা আপনার কি মনে হয় যে অলিভ শেখরই এ সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছেন না? গার্গী মাথা ঝাঁকিয়ে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু তার গাড়ি আসছে কেন নির্দিষ্ট দিনগুলিতে, এটাই তো সত্যি মিস্টেরিয়াস ব্যাপার। তার কথা শেষ হতে না হতে একজন ড্রাইভার হঠাৎ তার গাড়ি থেকে নেমে এসে কুড়িয়ে নিল কাছেই পড়ে থাকা একটা রুমাল। সেটা ডিসিডিডির হাতে দিতে গার্গীও দেখল কফিন রঙের রুমালটার মধ্যে এক টুকরো কাগজে লেখা আছে, মৃত্যুই তোমার উপযুক্ত শাস্তি। অধ্যায় 29। স্ট্রেঞ্জ, সেই একই রঙের রুমাল, ভিতরে সেই একই রকম লেখা, হাতের লেখাও সেই একই। বিড়বিড় করে বলল গার্গী নিজের মনে,
তারপর ডেপুটি কমিশনার অরিজিৎ পুরকায়স্থ বললেন, এরপরেও যদি আমরা খুনিকে ধরতে না পারি তাহলে তো বেশ একটা লজ্জার বিষয় হবে ম্যাডাম। শেষ পর্যন্ত সবার চোখের সামনে মার্ডার আর গুলি চালিয়ে একটার পর একটা লোক মারছে, অ্যান্ড উই আর জাস্ট স্পেকটেটার্স। শাসমল, উই শুড বি অ্যাশেমড অফ ইট। শাসমল নামের অফিসারটা মুখ লাল করে দাঁড়িয়েছিলেন ডিসিডির সামনে। তিনি বললেন, স্যার, শেষাদ্রি হাওলাদারের গাড়ি কখন যে টুক করে কেটে পড়েছে আমরা কেউ দেখতেই পাইনি। তা কোথায় ছিল গাড়িটা? স্যার, কম্পাউন্ডের বাইরে। ভিতরে ঢুকলে চট করে বেরোতে পারবে না জেনে আমার মনে হয় যে বাইরেই রেখেছিল। অরিজিৎ পুরকায়স্থ রাগে গজরাচ্ছেন অধস্তন পুলিশ অফিসারদের দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে বললেন, আগাম খবর ছিল আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও ঘটতে পারে। তারপরেও যদি সিস্টেম ফেল করে, যদি ঠিক মতন খেয়াল না রাখে, তাহলে কি এক্সপ্লেনেশন সবাই দেবে তোমরা? গ্যালারির সামনে কম্পাউন্ড তখন ভেসে যাচ্ছে রক্তে। কালার ইজ লাইফ নামের গ্যালারিটির সামনে দাঁড়িয়ে তখন গলগল করে ঘামছে গার্গী। শাসমলের দিকে প্রায় হুঙ্কার দিয়ে পুরকায়স্থ বললেন, শেষাদ্রি হাওলাদারের বটল গ্রিন রঙের গাড়িটা কখন এখানে এসেছিল, কখন চলে গেছে, কোন দিক থেকে এসেছিল, কোন দিকে গেল, তার সম্ভাব্য সময় ও গতিবিধি দিতে বলো তোমার গোয়েন্দা অফিসারদের, বুঝলে? ওকে স্যার। ডিসিডিডি অরিজিৎ পুরকায়স্থ তখনও দু চোখে বিস্ময় মেখে তাকিয়ে আছেন হাতের লেডিস রুমালটার দিকে। গার্গীর দিকে চোখ ফিরিয়ে বললেন, কি যেন রং বললেন রুমালটার? মানে কি? হ্যাঁ, কফিন রং। তা এরকম আমার কোনো রং হয় নাকি? গার্গী ভিতরে থই থই করছিল বিস্ময়ের সম্ভার নিয়ে। ম্লান হেসে বলল, জানেন, শ্রাবণ কুমারের এটা একটা পছন্দের রং ছিল। তিনি এই রঙের গুচ্ছ গুচ্ছ রুমাল উপহার দিয়ে থাকেন তার প্রিয়জনদের। অরিজিৎ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছেন রুমালটি এবং তার ভিতরের কাগজ খণ্ডের দিকে। বিড়বিড় করে তিনি বললেন, কাকে কাকে উপহার দিয়েছিলেন এই রুমাল? গার্গী এক ঝলক নজর ফেলল অদূরে ফুপিয়ে কাঁদতে থাকা তিতিক্ষার দিকে, তারপর বলল, নিশ্চয়ই অনেকে পেয়েছে এই রুমাল। তার কর্মকাণ্ডের সঙ্গে যারাই যুক্ত তাদেরই উনি এরকম করে রুমাল উপহার দিতেন। স্ট্রেঞ্জ। সত্যি অবাক করা কাণ্ড আজ ঘটে গেল কালার ইন লাইফ গ্যালারির সামনে। যাই হোক, এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকার সম্পর্কে খোঁজ খবর নেওয়াটা কিন্তু বিশেষ জরুরি। বিশেষ করে দুদিন কে কে এসেছিলেন তার একটা তালিকাও কিন্তু প্রয়োজন। আর তাছাড়া অলিক শেখরের গাড়ির ড্রাইভারকে ডেকে পাঠান মিস্টার পুরকায়স্থ। রাইট ইউ। হঠাৎ কেন একটা খালি গাড়ি এসেছিল, গন্ডগোল দেখে পালিয়ে গেল? ম্যাডাম, ব্যাপারটা খুব মিস্টেরিয়াস মনে হচ্ছে। কিন্তু ড্রাইভার সহ গাড়িটা তখনই ধরে আনাটা উচিত ছিল। রাস্কেলদের মাথায় বুদ্ধি খাটিয়ে ধরে আনতে পারিনি গাড়িটা। রাস্কেলদের মাথায় যদি বুদ্ধি থাকে, খালি গাড়ি দেখে ছেড়ে দিয়েছে ড্রাইভারকে। এই সুনীত পাল, এখনই হোয়াইট কারের ড্রাইভারকে ধরে আনতে বলো, ইমিডিয়েট। পুলিশের যে গাড়িটা হোয়াইট কারকে অনুসরণ করেছিল একটু আগে, আবার চাকায় ঝড় তুলে বেরিয়ে গেল সেই গাড়িটাকে ধরে আনতে। গার্গী আবার গলা নামিয়ে বলে, দেখুন মিস্টার পুরকায়স্থ, একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি যে দুটো খুনের ঘটনা ঘটলো ঠিক একই পরিস্থিতিতে। মানে দুদিন দুই গ্যালারিতে ছবির প্রদর্শনী চলাকালীন ঘটছে খুনের ঘটনা, অর্থাৎ সম্ভবত একই লোক খুন করছে, যার সঙ্গে ছবির প্রদর্শনীর কিন্তু একটা যোগ রয়েছে কোনোভাবে। আর এমনও হতে পারে যে খুনি আমাদের বিশেষ চেনা। হ্যাঁ ম্যাডাম, চেনা বলেই তো মনে হচ্ছে। দুজনকে সন্দেহ তালিকায় তো দেখা যাচ্ছে যে রাখা যায়। গার্গী চোখে বিস্ময় জড়িয়ে শুনতে চাইল ডাক সাইটে পুলিশ অফিসারের অনুমান। দেখুন ম্যাডাম, নাম্বার 1 হচ্ছে শেষাদ্রি হাওলাদার। শেষাদ্রি হাওলাদারের খুনি হওয়ার সম্ভাবনাটাই বেশি। রাইট ফ্রম দ্য মার্ডার অফ বিবেক দ্বিবেদী, শেষাদ্রি জড়িত এই সিরিয়াল মার্ডারে আমার মনে হয়। সিরিয়াল মার্ডার শব্দ বন্ধটি বহুল প্রচলিত। গার্গীও খেয়াল করেনি এই কদিনের মধ্যে 3-3টে খুনের ঘটনা ঘটে গেল চোখের সামনে। আসলে কি মনে হচ্ছে জানেন ম্যাডাম, শেষাদ্রি অনেক আগে চলে এসেছে আমেরিকা থেকে। বিবেক দ্বিবেদীকে বহু টাকা লোন দেওয়ার পরে যখন সে বুঝতে পারলো যে সেই লোনের টাকা আর ফেরত দিতে পারবে না বিবেক, তখনই তিতিক্ষা হয়ে উঠল তার টার্গেট। প্রথমে বিবেক,
তারপর যারাই তিতিক্ষাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, সেই নীলার্ণব, কাশ্যপ, শ্রাবণ কুমার, তিনি দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন। এখন তিনি নিষ্কণ্টক। তিতিক্ষাকে প্রোটেকশন দেওয়ার এখন আর কেউ নেই। গার্গী সায় দিয়ে বলল, নিশ্চয়ই নাম্বার 2 হিসাবে আপনি অলীক শেখরের কথা বলবেন। হ্যাঁ, ঠিক তাই ম্যাডাম। অলীক শেখর প্রথম থেকে চাইছিলেন না যে তার কন্যাকে বিয়ে করুক বিবেক, কিন্তু বিয়ে দিতে বাধ্য হওয়ার পরে তিনি প্রথম দিকে চেষ্টা করেছিলেন বিবেককে নিজের পায়ে দাঁড় করাতে, কিন্তু একটা সময় পরে তিনি হাল ছেড়ে দেন এবং তিনি নিশ্চিন্ত হয়ে যান যে বিবেকের ব্যবসা বুদ্ধি বলতে কিছুই নেই। আসলে কি জানেন ম্যাডাম, অলীক শেখরের এতটাই ব্যবসা বুদ্ধি রয়েছে যে তার পাশে বিবেক নিতান্ত অকর্ম আর ঢেকি। বিবেক কতটা অপদার্থ সেটা তো আমরা এই কদিন ইনভেস্টিগেশন করে বুঝতে পেরে গেছি। গার্গী চুপচাপ শুনছিল অরিজিতের বিশ্লেষণ, তারপরে বলল, তা আপনার দ্বিতীয় অনুমান যদি ঠিক হয় তাহলে অলীক শেখরের পরের টার্গেট হলো শেষাদ্রি। ঠিক তাই ম্যাডাম, দেখা যাক তার আগে আমরা এই মিস্ট্রির কোনো ব্রেক থ্রু করতে পারি কিনা। বলতে বলতে তিনি দেখলেন মোবাইল কানে দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছেন শাসমল নামের সেই স্মার্ট দর্শন অফিসারটা। ডিসিডিডির কাছে এসে বললেন, স্যার, সুনীত পালের ফোন, অলীক শেখরের বাড়ি থেকে ফোন করছে। অরিজিৎকে উদ্গ্রীব দেখালো খুবই। বললেন, তো কি বলছে সুনীত? স্যার, অলীক শেখর বলছেন যে তার হোয়াইট কারটা ঘন্টা 2 আগে কেউ এসে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ড্রাইভার তার বাড়িতেই আছে। তা আর আজ সন্ধ্যায় স্যার কোথাও বেরোনোর ছিল না বলে ড্রাইভার রেস্ট নিচ্ছিল তার আউট হাউসে। গাড়ি বাইরে দাঁড় করিয়ে চা জল খাবার সে খাচ্ছিল। তারপরে গাড়ি গ্যারেজ করতে বেরিয়ে গিয়ে দেখে যে গাড়ি নেই। স্ট্রেঞ্জ। তারপর অলীক শেখর ড্রাইভারকে বলেছিলেন যে এখনই থানায় গিয়ে ডায়েরি করতে। তো ড্রাইভার থানায় যাওয়ার উদ্যোগ করছে, তো এই সময় একজন অচেনা গলায় কেউ ফোন করলো অলীক শেখরের কাছে যে আমার কাজ শেষ, আপনার গাড়ি রেখে এসেছি উল্টোডাঙ্গা মোড়ের কাছে, আপনি ড্রাইভার পাঠিয়ে গাড়ি নিয়ে আসুন। অরিজিৎ কিছুক্ষণ কথাই বলতে পারলেন না ঘটনার বিবরণ শুনে। তারপর জিজ্ঞাসা করলেন, তো ড্রাইভার কি গাড়ি আনতে চলে গেছে? হ্যাঁ স্যার, ওদের তো অনেক গাড়ি, অন্য একটা গাড়ি চলে গেছে হোয়াইট কারের ড্রাইভারকে সঙ্গে নিয়ে। অরিজিৎ হঠাৎ শাসমলকে বললেন, শাসমল, তুমি এক কাজ করো, তুমি উল্টোডাঙ্গায় ইমিডিয়েট যাও, দেখো অলীক শেখর সত্যি বলছেন না মিথ্যে বলছেন। গোটা ঘটনাটাই কিন্তু সাজানো হতে পারে, হয়তো গাড়ি আদৌ চুরি যায়নি, এখন ড্রাইভারকে বাঁচাতে উনি একটা নতুন স্টোরি বানিয়ে দিয়েছেন। জাস্ট রাশ টু দ্য স্পট ইমিডিয়েটলি। শাসমল ইতস্তত করে বললেন, স্যার, এক্সাক্ট লোকেশন না জানলে মানে গাড়িটাকে কি করে খুঁজে বার করতে পারবো? এক কাজ করো, তুমি এগো, আমি অলীক শেখরকে ফোনে ধরছি, তার ড্রাইভার নিশ্চয় জেনে গিয়েছে লোকেশনটা। অলীক শেখরের কাছ থেকে লোকেশন জেনে আমি তোমাকে একটু পরেই জানাচ্ছি। তুমি স্পটে যাওয়ার আগে আমি তোমাকে লোকেশনটা জানিয়ে দেব। তার কথা শেষ হতেই পুলিশের একটি জিপ লাফিয়ে উঠে শাসমল ছুটে গেলেন উল্টোডাঙ্গা মোড়ের দিকে। অরিজিৎ মোবাইলে ধরার চেষ্টা করছিলেন অলীক শেখরকে, কিন্তু তার মোবাইল তো অফ। অধ্যায় 30। গোলপার্ক থেকে উল্টোডাঙ্গা মোড় অনেকটাই রাস্তা, কিন্তু ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কল্যাণে গন্তব্যে পৌঁছাতে বেশিক্ষণ লাগার কথা নয়। অরিজিৎ বার 3 মোবাইলে চেষ্টা করার পর হতাশ হয়ে বললেন, কি ব্যাপার, এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মোবাইল অফ কেন? লোকটা নিশ্চয়ই একটা স্টোরি বানিয়ে খাওয়াতে চেষ্টা করছে পুলিশকে। আসলে গাড়ি চুরি যাওয়ার গল্পটাই মনে হচ্ছে স্রেফ ভাওতা। গার্গী কি যেন একটা ভাবছিল আনমনা হয়ে, তারপরে একটু ভেবে নিয়ে বলল, মিস্টার পুরকায়স্থ, আমার মনে হচ্ছে ঘটনাস্থলে আমরাও কিন্তু একবার যাই। রাইট ইউ আর ম্যাডাম। ঠিক আছে, চলুন ম্যাডাম। আমারও মনে হচ্ছিল এর মধ্যে একটা গভীর এবং মস্ত একটা কিন্তু লটকে রয়েছে, আর এই কিন্তুটাকে সমাধান করাটাই এখন বিশেষ জরুরি। অলীক শেখরের মতো একজন ব্যস্ত বিজনেসম্যান কেন মোবাইল অফ করে রেখেছেন সেটা আমার ক্ষুদ্র মগজে কিছুতেই ঢুকছে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার গাড়িকে ফলো করছি, 1 মিনিট আপনি অপেক্ষা করুন। তিতিক্ষাকে বলে দেখি যে ও এখন বাড়ি ফিরবে কিনা, ওর সামনে তো এখন হাজার সমস্যা। তিতিক্ষা ওপাশের একটা বেঞ্চিতে বসেছিল গুম হয়ে। বহুক্ষণ কেঁদে কেঁদে তার চোখ মুখ ফুলে গেছে দেখে গার্গীর বেশ কষ্ট হচ্ছিল। গাড়িতে ওঠার আগে তিতিক্ষাকে বলল, তো তুমি কি করবে এখন, মানে বাড়ি ফিরে যাবে কি?
তিতিক্ষা শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি বুঝতে পারছি না গার্গিদি, আমি কি করব। আমার এখন অবলম্বন বলতে তো কিছুই রইল না। বাড়িতে ঢুকতে আমার ভয় করছে গার্গিদি। শেষাদ্রিদা কি ডেঞ্জারাস তুমি ভাবতে পারবে না। যে কোনো মুহূর্তে হয়তো মেঝে ফুঁড়ে উঠে আমার বেডরুমে ঢুকে পড়বে। আমি বুঝতে পারছি না গার্গিদি, কি করব আমি। গার্গীর দূরদৃষ্টি ভাবতে চেষ্টা করছিল দৃশ্যটা। অরিজিতের দিকে এক ঝলক নজর ছুড়ে হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা শেষাদ্রি তোমার বাড়িতে দেখা করেছিল এর মধ্যে? তিতিক্ষা ঘাড় নেড়ে জানায়, বলে, আমার কোনো উপায় ছিল না গার্গিদি। ফোনে ক্রমাগত থ্রেটনিং করছিল কদিন ধরে, বলছিল আমি তোমাকে দেখে নেব, তুমি আমাকে চেনো না। বাধ্য হয়ে আমাকে বলতে হলো যে আপনি আসুন শেষাদ্রিদা, আপনার পেমেন্ট আমি যতটা পারি শোধ করে দিতে চেষ্টা করব। আচ্ছা, তারপর গিয়েছিলেন তোমার কাছে, মানে শোধ করে দিয়েছো কিছুটা? অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম আমার অবস্থা। শ্রাবণ কুমার খুব শীঘ্রই আমাকে মোটা টাকার একটা চেক দিয়েছেন। সেই চেকটা ক্লিয়ার হয়ে গেলে তার লোন আমি শোধ করে দেব, আমি অনেক বলেছিলাম। আচ্ছা তিতিক্ষা, তোমার কি মনে পড়ে যে শেষাদ্রি তোমার বাড়ি যখন গিয়েছিলেন, তোমার বাড়ি থেকে কফিন রঙের কয়েকটা রুমাল কি উনি হাতিয়ে নিয়েছিলেন কোনোভাবে? তিতিক্ষা ভাবলো আনমনে, বলল, হলেও হতে পারে, আমি জানি না। রুমালগুলো তো অনেক সময় বাইরের ঘরের র্যাকেও থাকে, যে কেউ নিয়ে যেতে পারে, কোনো অসম্ভব কিছু নয়। আচ্ছা, শ্রাবণ কুমার দিয়েছেন টাকা? তিতিক্ষার গলা বুঝে এলো কান্নায়। সে বলল, গার্গিদি, আমি ভাবতেই পারিনি শ্রাবণ কুমার আমাকে এইভাবে ডুবিয়ে যাবেন। দেব করে কিচ্ছু দেননি আজ পর্যন্ত। আমি পাগলের মতো ছবি এঁকে গেছি। যদি উনি প্রদর্শনীর ব্যবস্থা করে দিয়েছে, হ্যাঁ কিছু প্রচারও পেয়েছি, কিন্তু টাকা না পেলে আমি লোন কি করে শোধ করব? আমার এখন দরকার শুধু টাকা। শেষাদ্রিদার মতো কত লোক তুমি জানো না ফোনে আমাকে হুমকি দিচ্ছে। তারা সবাই ভাবছে ছবি বিক্রি করে আমি বহু টাকা পেয়েছি। ইচ্ছে করে আমি কারো টাকা শোধ করছি না। গার্গী হঠাৎ বলল, আচ্ছা আমরা উল্টো টাকা মরে যাচ্ছি তিতিক্ষা, তুমি ইচ্ছা করলে আমাদের সঙ্গে কিন্তু যেতে পারো। তুমি যাবে, তারপর ফেরার পথে তোমাকে পৌঁছে দিয়ে যাব তোমার বাড়িতে। তিতিক্ষা কি ভেবে বলল, চলো তাই যাই, আমার আজকে বাড়িতে ফিরতে ভীষণ ভয় করছে। তিতিক্ষা গার্গীর গাড়িতে ওঠার পর গার্গীও উঠে বসলো পাশে, বলল, রতন উল্টোডাঙ্গার মোড়ে যাব, তো ওই পুলিশের গাড়িটাকে একটু ফলো করো তো। গাড়িটা স্টার্ট দেওয়ার ঠিক আগের মুহূর্তে তিতিক্ষার ড্রাইভার ছুটে এলো তিতিক্ষার কাছে। ম্যাডাম, মাকবুল কি আজ ফিরবে? তিতিক্ষা ঘাড় নাড়ে বলল, ফিরতে পারে, যদি ফেরে তো চাবি ওর কাছে দিও। পরক্ষণে দুটো গাড়ি কলকাতার রাস্তা মারিয়ে ছুটে চলল তীব্র গতিতে। যেতে যেতে তিতিক্ষার কাছে গার্গী জানতে চাইল, তোমার এই ড্রাইভার নতুন মনে হচ্ছে? না, নতুন ঠিক নয়, বাবার অনেকগুলো গাড়ি আর ড্রাইভার রয়েছে। মকবুল 3 দিনের ছুটি নিয়ে দেশের বাড়িতে গেছে, তাই বাবাকে বলে জগদীশকে নিয়েছি 3 দিনের জন্য। গার্গী হঠাৎ বলল, আচ্ছা তোমার বাবার বোধহয় নানা রকমের গাড়ির ওপর দুর্বলতা রয়েছে, তাই না? হ্যাঁ রয়েছে তো, 5টা গাড়ি ছিল বাবার। সেদিন একটা ঝকঝকে গাড়ি কিনে এনে বলল যে এই ব্র্যান্ডের গাড়ি একদম নাকি নতুন আমদানি হয়েছে মার্কেটে, দেখতেও খুব দারুণ, তাই না কিনে পারলাম না। হ্যাঁ, তোমার বাবার তো দেখেছি প্রতিটা গাড়ির রঙই কিন্তু আলাদা, আর প্রত্যেকটা রঙই আনকমন, তাই না? তিতিক্ষার গলা এতক্ষণ পরে একটু ফুরফুরে বলল, আসলে গার্গীদি, গাড়ির শখটা কিন্তু আমারই। মানে নতুন কোনো মডেল বাজারে এলে বাবাকে আমি সেই মডেলের গাড়ি কেনার বায়না আমি ধরতাম, বাবাকে ধরতাম যে আমাকে একটা গাড়ি কিনে দাও। কিনে আনলে বলতাম যে এরকম একটা গাড়ির আবার রঙও করাও, একটা আনকমন রং করাও। তো সেই অবশ্য মানে অভ্যাসটা বাবার এখনো রয়ে গেছে। আচ্ছা তোমার আগের ড্রাইভার ছুটিতে গেছে তুমি বললে না, তো কোথায় ওর বাড়ি? কোথায়, বিহারে কোথাও একটা হবে। 3 দিনের ছুটি নিয়ে গেছে, এখন জানি না কদিনে আসে। তো আজ আসবে কি বলে গেছে? এরকম তো প্রতিবারই বলে যায়। আসলে নতুন বিয়ে করেছে তো এখন ওকে, মানে বুঝতেই পারছো,
ধরে রাখাই দায়। কদিন পর পর বলবে, ম্যাডাম ছুটি দেবেন? গার্গীও হালকা চালে বলল, তাই তো, নতুন বিয়ে করেছে, ও বেচারি আর কি করবে বলো? এই তো সেদিন গার্গীদি যাওয়ার সময় আজ ফিরবে বলে চলে গেল। এখন ফিরলেই বাঁচি, না ফিরলে কাল আবার বাবাকে ফোন করতে হবে জগদীশকে আরো কদিন চাই বলে। তা তোমাদের কালও কি কোনো প্রোগ্রাম রয়েছে? তিতিক্ষা হঠাৎ স্তব্ধ হয়ে গেল গার্গীর কথায়, গলা ভারী করে বলল, হ্যাঁ প্রোগ্রাম তো ছিল। আমার এখনকার সব প্রোগ্রামই তো ছিল শ্রাবণ কুমারের আয়োজন করা। শ্রাবণ কুমার কোনো এক বিদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টকে নিয়ে এসেছেন কলকাতায়, তার সঙ্গে কোলাবোরেশনে একটি হোটেল করাবেন ইটালিতে, সেটাও নাকি সি বিচের ধারে। তো সেই হোটেলের প্রতি ফ্লোরে আমার কয়েকটা প্রমাণ আকারের ছবি রাখবেন, সেরকমই সব ঠিকঠাক ছিল। এবং একটা ছোট পার্টি ছিল কাল। শ্রাবণ কুমার আমাকে বলেছিলেন খুব সেজে গুজে বেরোতে। বলতে বলতে আবার গলা ধরে এলো তিতিক্ষার, সামলে নিয়ে বলল, কি যে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তাদের কথোপকথনের মধ্যে কখন যে উল্টো ডাঙার মোড়ে পৌঁছে গেল তারা সেটা খেয়ালই করতে পারেনি গার্গী। রাত অনেকটাই হয়ে গেছে, তবু মোড়ের কাছে লোকে লোকারণ্য। গার্গী উকিঝুঁকি মেরে দেখলো সাদা গাড়িটা দাঁড়িয়ে রয়েছে অভিভাবকহীন, কিন্তু তার সামনে আরো একটা গাড়ি। গাড়িটা বটল গ্রিন কালারের। গার্গী চমকে উঠল, কেননা এই গাড়িটা তো শেষাদ্রির। তিতিক্ষা এত ভিড় দেখে হকচকিয়ে গিয়ে বলল, হ্যাঁ এত ভিড় কেন গার্গীদি? গার্গী তখন অনুসরণ করছে অরিজিৎ পুরকায়স্থকে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলো তাতে তার হৃৎপিণ্ড থমকে গেল কয়েক মুহূর্ত। দেখলো বটল গ্রিন গাড়িটার পাশে মুখ থুবড়ে পড়ে আছে একটা লাশ, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। অরিজিৎ পুরকায়স্থ তখন কথা বলছেন সামনে দাঁড়িয়ে থাকা রুদ্রপতি, শাসমল আর সুনীত পালের সঙ্গে। আর কি আশ্চর্য, সুনীল পালের হাতে সেই একই রঙের রুমাল এবং তাতে কাগজ খণ্ডে সেই একই কথা লেখা, মৃত্যুই প্রয়োজন ছিল তোমার। অরিজিৎ তাকালেন গার্গীর দিকে, সেই কফিন রঙের রুমাল। স্ট্রেঞ্জ। গার্গী তিতিক্ষার দিকে তাকালো, তিতিক্ষা গার্গীর দিকে। অধ্যায় 31। পরপর এতগুলো খুনের ঘটনায় শহরের মানুষ নড়ে চড়ে বসেছে। এতদিনে সংবাদপত্র প্রকাশিত হচ্ছে ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ, ঠিক যেমন সিরিয়াল কিলারের বিবরণ প্রকাশিত হয়েছে এর আগে। পুলিশের বড় কর্তারাও বসে মিটিং করছেন বিষয়টা নিয়ে। এরকম একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে পুলিশের নাকের ডগায় শহরের বুকে, আর খুনিকে কিছুতেই ধরা যাচ্ছে না। কাগজের সমালোচকরা তো পেন উঁচিয়ে বসে রয়েছেন সারাক্ষণ। ঘটনার বিবরণের সঙ্গে প্রকাশিত হচ্ছে কখনো প্রথম কখনো দ্বিতীয়, এই রকম। গার্গী কাল অনেক রাতে ঘটনাস্থল থেকে বাড়িতে ফিরে এসেছিল এবং ঘুমিয়েছিল বেশ অনেক বেলা পর্যন্ত। আজ ছুটির দিন বলে তার একটু ফুরসত। গার্গী কাল রাত থেকে ঢালা উপুর করেছে গত কয়েক মাসের ঘটনা প্রবাহ সায়নের কাছে। বিবেক দ্বিবেদীর খুন থেকে যে এপিসোডের শুরু, তার একটি মহাপর্ব বোধহয় শেষ হলো এতদিনে। সায়ন যা বলেছে সেটা খুব মন্দ বলেনি, তবু জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার এই সিদ্ধান্তের পিছনে কোন মোটিভ কাজ করছে সেটা একটু খোলসা করে কি বলবে? সায়ন সোজা সাপটা বিশ্লেষণ করে বলল, দেখো গার্গী, হারাধনে 10টা ছেলের মধ্যে 9 জন মারা পড়ে গেলে পড়ে থাকে যে জন, বোঝাই যাচ্ছে তিনি হচ্ছেন এই নিধন কাণ্ডের গুরু। ভালোই বলেছ। কাল রাতে থেকে আমি ব্যাপারটা ভাবছি, মানে যার ওপর সন্দেহটি সবচেয়ে বেশি ছোড়া হচ্ছিল এতদিন, মানে সেই শেষাদ্রি যখন খুন হয়ে গেলেন আশ্চর্যজনক ভাবে, তখন আমি কাকেই বা সন্দেহ করব, কেই বা পড়ে আছে? তাছাড়া দেখো, বিবেক যখন খুন হয়েছিলেন তখন থেকে তো অলিক শেখরের কার্যকলাপ, তার ব্যবহার অনেকের কাছে কিন্তু সন্দেহজনক মনে হয়েছিল, কি তাই তো? কিন্তু আমি তো বুঝতে পারছি না অলিক শেখর এতগুলো খুন করতে যাবেন কেন, মানে তার ইন্টারেস্টটা কি? সায়ন কিছুক্ষণ চিন্তা করে জানালো, হয়তো তিনি তিতিক্ষাকে অন্যদের কাছ থেকে বাঁচাতে চাইছেন। হঠাৎ গার্গীর কাছে একটি ফোন আসলো, তিতিক্ষার কণ্ঠস্বর। তিতিক্ষা বলল, গার্গীদি আমার খুব বিপদ। তিতিক্ষার বিপদ সেটা নতুন কোনো কথা না, কিন্তু তার কি বিপদ আবার ঘনিয়ে এসেছে সেটা শুনতে উদ্গ্রীব হলো গার্গী। বলল, তাই নাকি? কি হয়েছে তোমার?
কাল রাতে পুলিশ ফোন করেছিল বাবাকে, বলেছে তিনি যেন বাড়ি ছেড়ে কোথাও না বেরোন, মানে তার গতিবিধির ওপর সারাক্ষণ নজর রাখছে পুলিশ। মোবাইলে কথা বলার মধ্যে গার্গী চোখ রাখে বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে শেভ করতে থাকা সায়নের দিকে। সে বলে, আচ্ছা তিতিক্ষা, তুমি কি জানো যে শ্রাবণ কুমারের কাছে তোমার যত ছবি ছিল সমস্ত নিলাম হয়ে যাচ্ছে? তিতিক্ষা চমকে উঠল খবরটা শুনে। সে বলল, তুমি ঠিক বলছো গার্গীদি? হ্যাঁ দেখো, 100% আমি ঠিক বলছি। কারণ মানে তুমি কি জানো যে শ্রাবণ কুমারের কাছে তোমার যে এই যে ছবিগুলো ছিল সেগুলো কিন্তু নিলাম হয়ে যাচ্ছে, কিন্তু এই যে নিলাম হয়ে যাচ্ছে সেটা কিন্তু জলের দরেই হচ্ছে। হ্যাঁ, কিন্তু খবরটা মানে কে বলল? কাল রাতে ডেপুটি কমিশনার অরিজিৎ পুরকায়স্থ ফোন করেছিলেন আমাকে। তো তিনি বললেন যে শ্রাবণ কুমারের অনেক দেনা হয়ে গেছে বাজারে। শ্রাবণ কুমার তার হোটেল তৈরির জন্য তোমাকে যেমন ছবি আঁকার কথা বলেছিলেন, তেমন নাকি তিনি অনেককে বহু রকমের অর্ডার দিয়েছেন, অনেক সাপ্লাই দিয়ে ফেলেছেন। এখন তার মৃত্যুর পর সে সমস্ত সাপ্লাইরা টাকার জন্য ঘুরছে। সবাই বুঝতে পারছে যে কেউ আর টাকা ফেরত পাবে না, তাই তারা কোর্ট থেকে অর্ডার বের করে শ্রাবণ কুমারের যত স্থাবর সম্পত্তি তার বাড়ি থেকে উদ্ধার করেছে, সমস্ত কিছু নিলামে তুলে বিক্রি করে ভাগযোগ করে নেবে। তিতিক্ষা কখনো ধারণা করতে পারেনি এরকম একটা ঘটনা ঘটে যাবে কদিনের ভেতরে। প্রবল ছটফট করে বলে উঠল, কি হবে গার্গীদি? শ্রাবণ কুমারের কাছে তো আমার বহু ছবি রয়েছে, মানে ভালো ভালো সব ছবি। প্রচারে দৌলতে এখন সে ছবির দাম তো মানে প্রচুর বাজারে। দেখো তিতিক্ষা, তোমার যদি খুব কাজ না থাকে, আজ বিকেল 4:30-র মধ্যে তুমি চলে এসো সদর স্ট্রিটে, নিলামটা ওখানেই হবে। তারপর মুখে একটা ঠিকানা দিয়ে গার্গী বলল, তুমি স্পটে না থাকলে কিন্তু ঠিক শনাক্ত করা যাবে না যে তোমার ছবি কোনগুলো। তুমি তো এখনো কোনো পেমেন্ট পাওনি, তুমি বা তোমার ছবি কেন নিলাম হতে দেবে? তিতিক্ষা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল, একটা ছোট পেমেন্ট আমি পেয়েছিলাম গার্গীদি। দেখো তিতিক্ষা, তোমার মোট ছবির যেটা দাম তার তুলনায় কিন্তু তুমি কিছুই পাওনি। তুমি বা তোমার ছবি এখন জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে, সেটাই বা তুমি কেন মেনে নেবে? আচ্ছা গার্গীদি, তুমি কি ওখানে যাচ্ছ? হ্যাঁ, তুমি গেলে আমাকে যেতে হবে, যাতে পুলিশকে আমি মানে বুঝিয়ে বলতে পারি যে তোমার ছবি যেন তোমাকে ফেরত দেওয়া হয়, এবং কোনগুলো তোমার ছবি সেগুলো তো তোমাকে লোকেট করতে হবে। তা কি করব? আচ্ছা পুলিশ কি ওখানে থাকবে? হ্যাঁ, সে তো থাকতেই হবে, নইলে নিলামের পর টাকা ভাগ করা নিয়ে তো একটা গন্ডগোল বাঁধবে, তাই না? তিতিক্ষা একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে গার্গীদি, আমি তাহলে যাব। এরপর গার্গী ব্যস্ত হয়ে পড়ল তার স্ট্র্যাটেজির একটা রূপায়ণ করতে। প্রথমে সে ফোন করলো ডেপুটি কমিশনার অরিজিৎ পুরকায়স্থকে। তিনি তখন অফিসে বেরোচ্ছেন। তাকে মোবাইলে ধরে গার্গী বলল, মিস্টার পুরকায়স্থ, নিলামটা আজকের সবচেয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। অরিজিতের স্বরে দ্বিধা। তিনি বললেন, আচ্ছা আপনি কি নিশ্চিন্ত ম্যাডাম যে আজ খুনি এসে ধরা দেবে আপনার ফাঁদে? দেখুন মিস্টার পুরকায়স্থ, সবটাই বরাত, তবে আপনার বাহিনী যেন প্রস্তুত থাকে নিলাম ঘরের চারপাশে। আমি যা খবর নিয়েছি ম্যাডাম, তাতে শুনলাম যে বাড়িটা খুব পুরনো ধরনের। হ্যাঁ, ওখানে তো শুনেছি বড় বড় নিলামগুলো হয়, আর বাড়িটার চারপাশে বেশ একটা উঁচু পাঁচিল রয়েছে আর মস্ত লোহার গেট রয়েছে, আমি খবর পেয়েছি। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন মিস্টার পুরকায়স্থ, তিতিক্ষার ছবিগুলো ওই বাড়িতে কিন্তু নিলাম হচ্ছে, আর তিতিক্ষাকেও যেতে আমি বলেছি যে সে যেন ছবিগুলো শনাক্ত করে। তো মিসেস দ্বিবেদী ওখানে যাচ্ছেন? হ্যাঁ, আমি অনুরোধ করলাম ওকে যেতে, কিন্তু আপনি দেখবেন প্লিজ যেন যথাযথ প্রোটেকশন দেওয়া হয়, মানে তার নিরাপত্তার কথা তো আপনাদের ভাবতে হবে। এর আগে যত ঘটনা ঘটে গেল। ও শিওর, আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম। নিলাম আরম্ভ হওয়ার পর যেন গেট বন্ধ করে দেওয়া হয় সেরকম একটা ইনস্ট্রাকশন কিন্তু আপনি দিয়ে রাখবেন। ও শিওর ম্যাডাম। হ্যাঁ, আর মিস্টার পুরকায়স্থ, আর একটা অনুরোধ, এখনই অলিক শেখরের বাড়িতে উর্দি পরা পুলিশ দিয়ে ওয়াচ রাখার প্রয়োজন নেই। সেদিন গার্গীর পক্ষে বেশ একটা উত্তেজনায় টইটুম্বর দিন। নিলাম ঘরে এর আগে কখনো গার্গীকে আসতে হয়নি, আসার কথাও নয়, কিন্তু বরাবরই তার কৌতূহল ছিল কিভাবে বিডিং হয়, কিভাবে এগোতে থাকে নিলামের হাক।
গার্গী গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল তিতিক্ষার জন্য, কেননা নিলামের সামগ্রীর মধ্যে কয়েকটা ছবি তার চোখে পড়েছে। সবগুলি সেই বিখ্যাত নোট ছবির সিরিজ, যা শ্রাবণ কুমার তাকে দিয়ে বিশেষভাবে আঁকিয়ে নিয়েছিলেন। কিন্তু শ্রাবণ কুমারের এত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ায় তিতিক্ষাও এখন বিষ বাও জলে। অধ্যায় 32। তিতিক্ষা এলো ঠিক 4:40। ততক্ষণে বেশ কিছু মানুষ ভিড় করে আছে নিলাম ঘরে, অন্তত জনা 20-25। তিতিক্ষার কোনো ধারণা ছিল না নিলাম ঘর সম্পর্কে। সে বলল, নিলাম কি আরম্ভ হয়ে গেছে? না, এখনই শুরু হবে। তো তুমি তোমার ছবিগুলো দেখেছো? না, কোথায় ছবি? তিতিক্ষাকে বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। ওই তো, হ্যাঁ হ্যাঁ, ওই যে। গার্গী আঙ্গুল অনুসরণ করে তিতিক্ষাকে দেখালো। বলতে না বলতে একজন মাথায় পাগড়ি পরা লোক বিচিত্র শব্দে শুরু করলো নিলামের ডাক। তিতিক্ষার আঁকা একটি ছবি আর একজন লোক ভিতর থেকে সামনে এনে রাখার সঙ্গে সঙ্গে আর একজন গুফো লোক শুরু করলো ডাক, 1,30,000। গার্গী তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছিল তিতিক্ষার প্রতিক্রিয়া। তার ছবির দাম 1,30,000 থেকে শুরু হওয়ায় সে নিজে অতীব বিস্মিত। পরক্ষণে সেই নিলামের আসরে হঠাৎ অলীক শেখরের আবির্ভাব ঘটায় তিতিক্ষা তার ছবির নিলাম হওয়ার দৃশ্যের চেয়েও বিস্ময় প্রকাশ করলো অনেক বেশি। বাবা, তুমি এখানে? অলীক শেখরকে খুবই বিভ্রান্ত দেখাচ্ছিল এরকম একটা আসরে অবতীর্ণ হয়ে তিনি বললেন, একজন পুলিশ অফিসার আমাকে ফোন করে এখানে আসতে বললেন, জানালেন আজই নাকি খুনি ধরা পড়বে এই আসরে। তিতিক্ষার মুখে চরম বিভ্রান্তি। গার্গীর দিকে তাকিয়ে জানতে চাইল, সত্যি নাকি গার্গীদি? তার কথা শেষ হওয়ার আগে দরজা দিয়ে প্রবেশ করলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার অরিজিৎ। কিন্তু পরনে অন্য দিনের মতো পুলিশের উর্দি নয়, নীল রঙের সাধারণ একটা হাওয়াই শার্টের সঙ্গে ব্ল্যাক ট্রাউজার। গার্গীর দিকে এগিয়ে এলেন বুটে শব্দ তুলে। একবার তিতিক্ষার দিকে চোখ ফেলে গার্গীকে বললেন, ম্যাডাম, উই হ্যাভ ডান আওয়ার জব, নাও ইটস ইয়োর টার্ন। ততক্ষণে নিলামের ডাকে আশ্চর্যজনক বিরতি। তিতিক্ষার কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল চারপাশের আবহাওয়ার গতি প্রকৃতি লক্ষ্য করে। সে জিজ্ঞাসা করল, গার্গীতে কি ব্যাপার বলো তো? গার্গী তার দিকে নজর ন্যস্ত করে বলল, আসলে কি জানো, এই শহরে সবাই উদ্গ্রীব হয়ে আছে, অপেক্ষা করছে। এত সব খুনের পিছনে কে জড়িত, ট্রিগারে কার আঙ্গুলের চাপে একের পর এক ছুটে যাচ্ছে প্রাণঘাতী গুলি। এতদিনে কিন্তু ধরা পড়েছে সেই ভয়ঙ্কর খুনি। তিতিক্ষা বিস্মিত হয়ে জানতে চাইল, তাই নাকি? কোথায় সেই খুনি? গার্গী জানায়, আজ এই নিলামের জায়গায় উপস্থিত হয়েছে সেই খুনি। আমার অনেক দিন থেকে সন্দেহ হচ্ছিল তাকে। ঠিক প্রমাণের অভাবে সে ধরা ছোঁয়ার বাইরে ছিল, তাকে ধরতে পারছিলাম না। আজই তাকে ধরাটা সম্ভব হলো। তিতিক্ষা তীক্ষ্ণ চোখে গার্গীর দিকে তাকিয়ে বলে, তুমি কাকে সন্দেহ করছো গার্গীদি? অলীক শেখর প্রায় অট্টহাস্য করে বললেন, হয়তো আমাকে। তাই এই নিলামের নাম করে আমাদের ডেকে এনেছে এই মহিয়সী মহিলা, দ্য গ্রেট গার্গী চৌধুরী। আমি গ্রেট নই, গার্গী চাউনিতে তীব্রতা মাখিয়ে বলল, কিন্তু আপনিও নিশ্চয়ই চান যে খুনি ধরা পড়ুক। কে এত সমস্ত ঘটনা নেপথ্যে রয়েছে, রিভলভারের গুলিতে ফুঁড়ে ফেলছে একের পর এক গুরুত্বপূর্ণ সমস্ত মানুষকে, সেটা নিশ্চয়ই আপনারও জানতে ইচ্ছা করছে, কি বলেন? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা করছে, কিন্তু মার্ডারারকে ধরতে গিয়ে সে বিখ্যাত প্রবচনের মতো উদরপিণ্ডি বুদর ঘাড়ে আরোহণ করিয়াও না যেন সেরকম যেন না হয়। মাইন্ড ইট। নিশ্চয়ই আপনার কথা স্মরণে রাখবো। তবে স্বীকার করতে হবে যে খুনি খুব অদ্ভুত কৌশলে নিজেকে আড়ালে রেখে বিবেক দ্বিবেদীর খুনের দায় একজন নিরীহ ড্রাইভারের ঘাড়ে চাপিয়ে দিতে সক্ষম হয়েছিল। তার রণকৌশল আমাকে এতটাই আশ্চর্য করেছিল, এবং এই ঘরে উপস্থিত সবাইকে যে আশ্চর্য করবে সে বিষয়ে আমি 100% নিশ্চিন্ত। তবে প্রথমে আপনাদের সবাইকে আমি জ্ঞাত করি যে আজকের এই নিলাম ডাকার আসর এটা একটা পূর্ব পরিকল্পিত। এই ঘরে যারা উপস্থিত রয়েছেন তাদের বেশিরভাগই সাদা পোশাকের পুলিশ। আজ এই বাড়িতে সত্যি কোনো নিলাম ডাকের কিন্তু আসর ছিল না। ডেপুটি কমিশনারের অনুরোধ করতে তিনি এই নাটকের একটা সেট বানিয়েছিলেন রাতারাতি। অলীক শেখর ছটফট করে উঠে বললেন,
হ্যাঁ, কিন্তু কে খুনি সেটা কিন্তু এখনো জানতে পারিনি। অরিজিৎ বললেন, আপনি একটু স্থির হন, সেটা এখনই জানতে পারবেন। গার্গী তখন বলতে শুরু করেছে, দেখুন মিস্টার পুরকায়স্থ, সেই রহস্যই উন্মোচন করার চেষ্টা করছি। গার্গী পরক্ষণে আসরে উপস্থিত তার ড্রাইভার রতনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা রতন, তুমি তোমার ওই গাড়ির ডিকিতে রাখা বান্ডিলটা একটু নিয়ে এসো তো। রতন পরক্ষণে ঘরের বাইরে বেরিয়ে যেতে অরিজিৎ আবার প্রশ্ন করলেন, কিসের বান্ডিল ম্যাডাম? এই বান্ডিলটা হাতে পেতে আমি প্রথম রহস্যের চাবিকাঠির সন্ধান পাই। নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে যে বিবেক দ্বিবেদী যেদিন খুন হন ইস্টার্ন বাইপাসের ধারে, তার আগুনে পোড়া লাশ পুলিশ উদ্ধার করেছিল। সেই লাশ শনাক্ত করেছিল তার স্ত্রী তিতিক্ষা দ্বিবেদী। আপনাদের এটাও স্মরণে থাকতে পারে যে সেই লাশের ওপরের দিকটা কিন্তু প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছিল। তিতিক্ষা সেই লাশের পরনে জামা, প্যান্ট ও জুতো দেখে নিশ্চিন্ত হয়েছিল যে এই লাশ হচ্ছে বিবেকের। তখন প্রাথমিকভাবে অনেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে বিবেকের ড্রাইভার তার মালিককে খুন করে উধাও হয়ে গেছে কোনো একটা গোপন ডেরায়। তার খোঁজে পুলিশ কোথায় না কোথায় চলে গেছে। এমনকি আমাদের সোনালী চাপাও খোঁজ করেছে তার কলকাতার ডেরা। কিন্তু সামান্য একটা ড্রাইভারের খবর এতদিন পরে জানা গেছে। সে কি, পেয়েছেন নাকি সেই ড্রাইভারের খবর? অলীক শেখরের জেরা। আপনারা শুনলে সবাই স্তম্ভিত হবেন যে সেই লাশটা আদৌ বিবেকের ছিল না। চারপাশে প্রবল গুঞ্জন শুরু হলো। তার মধ্যে অলীক শেখরের কর্কশ গলা শোনা গেল, সে কি, তাহলে ওটা কার লাশ ছিল? সেই লাশ ছিল বিবেকের হতভাগ্য ড্রাইভার রোহানের। অলীক শেখর চমকে উঠে বললেন, কি বলছেন? অ্যাবসার্ড! মোটেই অ্যাবসার্ড নয়, তার প্রমাণ রয়েছে আমার হাতে, এই দেখুন। বলে গার্গী ড্রাইভার রতন যে বান্ডিলটা দিয়ে গেছে সেটা অরিজিতের হাতে দিয়ে গার্গী বলল, এই দেখুন, এই বান্ডিলেই রয়েছে ড্রাইভারের সমস্ত পোশাক, আপনারা দেখতেই পাচ্ছেন সবাই। অরিজিতের আদেশে একজন কনস্টেবল খুলে ফেলেছে বান্ডিল, যার ভেতর থেকে আবিষ্কৃত হলো এক সেট অল্প দামের পোশাক। গার্গী বলল, ড্রাইভারের বাড়ির কাউকে ডেকে পোশাক শনাক্ত করা বিশেষ প্রয়োজন। এই পোশাক পরেই রোহান গিয়েছিল এয়ারপোর্টে তার মালিককে আনতে। কিছুক্ষণ নিলামগড়ে অপার স্তব্ধতা, অনেকেই চোখে অবিশ্বাসের ছাপ। অরিজিৎ পুরকায়স্থ আবার বললেন, কিন্তু ম্যাডাম, আপনি এই পোশাক কোথায় পেলেন? তার হত্যাকারীর বাড়ি থেকেই। বলতে পারেন আমি দৈবক্রমে পেয়েছি বান্ডিলটা। আমি সে প্রসঙ্গে পরে আসছি। প্রকৃত ঘটনা হলো যে সেদিন এয়ারপোর্টে নামার পর যখন বিবেক তার গাড়িতে করে নিউ আলিপুরে বাড়িতে ফিরছেন, ফেরার পথে যখন ইস্টার্ন বাইপাস দিয়ে গাড়ি চলছে হু হু করে, হঠাৎ গাড়িটি থামাতে বাধ্য হলো ড্রাইভার। সম্ভবত কাছেই কোনো নির্জন রাস্তায় গাড়িটাকে যেতে বলা হয়েছিল, আর সেই নির্জন জায়গা যেতে তাকে পিছন থেকে হত্যা করা হয় নৃশংসভাবে। আপনি কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আশ্চর্য এই যে ড্রাইভারের মৃত্যুর পর তার পরনের পোশাক খুলে নিয়ে তাকে পরিয়ে দেওয়া হয় বিবেকের পরনের পোশাক, আর তারপর তার শরীরের ঊর্ধ্বাংশ এমন ভাবে পুড়িয়ে দেওয়া হয় যাতে মনে হয় যে সেই লাশ হচ্ছে বিবেকের, ড্রাইভারের নয়। অ্যাবসার্ড! ভিড়ের মধ্যে থেকে কেউ যেন কথাটা বলে উঠল, কিন্তু তার দিকে কেউ ফিরে তাকালো না। সবাই দুচোখে বিস্ময় নিয়ে শুনছে গার্গীর প্রেজেন্টেশন। অলীক শেখরী স্তব্ধতা ভেঙে আবার বললেন, সে কি, তাহলে বিবেক কোথায় গেলেন? তিনিও এই ঘটনার পর একদম বেপাত্তা। এই পোশাক বদলানো, তারপর তাকে আগুনে পুড়িয়ে মুখের অংশটা বিভৎস করে দেওয়া হয়েছিল যাতে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের মনে হয়েছিল যে এটা বিবেকের মৃতদেহ, আর নিখোঁজ হয়েছে ড্রাইভার। বাস্তবে কিন্তু হয়েছিল ব্যাপারটা উল্টো। অলীক শেখর উত্তেজিত গলায় আবার বললেন, তাহলে বিবেক কোথায়? তাকে ইতিমধ্যে খুঁজে পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, তাকে যথাসময় হাজির করা হবে এই নিলাম ঘরে। আসল ঘটনা আপনারা নিশ্চয় এতক্ষণ অনুমান করতে পারছেন যে বিবেক যখন একের পর এক ঋণ নিয়ে ব্যবসা চালাতে গিয়ে শুধু লোকসানের মুখ দেখেছেন এবং জড়িয়ে পড়েছেন কোটি কোটি টাকার ঋণের জালে, তার কাছে তখন একটাই উপায় ছিল যে তিতিক্ষাকে নিয়ে দেশ থেকে পালিয়ে অন্য কোথাও সেটেল হওয়া। কি আশ্চর্য! দেবজ্যোতি নাগরায়ের কণ্ঠে বিস্ময়। বিস্ময়ের এখনো ঢের বাকি মিস্টার নাগরায়। সমস্ত ঘটনা শুনলে আপনার হা মুখ আজ আর বন্ধ হবে না। গার্গীর স্বরে সামান্য ব্যঙ্গ। বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে বিবেক দিল্লি গিয়েছিলেন।
তো সেখান থেকে তিতিক্ষাকে তিনি জানান তার পরিকল্পনার কথা। সুন্দরী তিতিক্ষা ভাবতেও পারেনি যে তার সোনার সিঁড়ি পাতা জীবনে অপেক্ষা করছিল এত উৎকণ্ঠা আর উদ্বেগ। দিল্লিতে থাকার মধ্যে বিবেক বিদেশে পালিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলতে তৎপর হলেন। বিদেশে যাওয়ার জন্য ভিসার দরখাস্ত তিনি দিয়েছিলেন যথাস্থানে এবং ভেবেছিলেন যে 2-4 দিনের মধ্যে তিনি ভিসা পেয়েও যাবেন। এই পর্যন্ত সমস্ত ঠিকঠাকই ছিল। দিল্লি থেকে ফেরার পথে ড্রাইভারের সঙ্গে নিজের জীবন বদল করে আত্মগোপন করে থাকবেন কিছুদিন। তিতিক্ষাকে নিয়ে সবাই যখন সমবেদনার ঢেউ তুলবে, ব্যস্ত থাকবে, সেই সময় ঋণের দায়ে জর্জরিত তিতিক্ষাকে দিয়ে আরো কোনো একটা নাটক তৈরি করবেন। ধরা যাক গঙ্গায় ঝাঁপ দিচ্ছি এরকম একটা সুইসাইড নোট লিখে সে অদৃশ্য হয়ে যাবে কলকাতা থেকে। তখন তিতিক্ষাকে নিয়ে বিবেক দিল্লি পালিয়ে যাবেন এবং সেখান থেকে বিদেশ চলে যাবেন। তো সেই ছক অনুযায়ী বিবেক ফিরে এলেন দিল্লি থেকে। তারপর এয়ারপোর্ট থেকে ফেরার পথে এত সমস্ত নাটক তিনি আমাদের উপহার দিয়েছেন। কিন্তু সমস্যা হলো অন্য একটা জায়গায়। নিজের পাসপোর্ট থাকলেও কিন্তু বিবেক এটা খেয়াল করেননি যে তিতিক্ষার পাসপোর্টের মেয়াদটা উত্তীর্ণ। বিবেকের এই ভুলটাই অন্তরায় হয়ে দাঁড়ালো তার পালানোর পথে। তিতিক্ষার পাসপোর্ট না থাকায় তারা পালাতে পারছিলেন না দেশ ছেড়ে। অরিজিৎ এতক্ষণে বললেন, তিতিক্ষা কি সমস্ত ব্যাপারটা জানতেন ম্যাডাম? তিতিক্ষার মাথা নিচু, মুখ ফ্যাকাশে, তার দিকে সবাই চোখ ফেলতে গার্গী বলল, দেখুন, তিতিক্ষার অভিব্যক্তি বলে দিচ্ছে যে সে খাঁচার মধ্যে বন্দি একটা পাখির মতন। আসল ঘটনা কিন্তু একেবারেই অন্যরকম। সবাই জানে যে বিবেক প্রবলভাবে ঋণগ্রস্ত। আসলে তার ব্যবসার ঘটনাটাই কিন্তু ভুয়ো। বিবেক যখন বুঝেছিল যে তাকে দিয়ে আর ব্যবসা হবে না, সে তখন ঠিক করেছিল যে যেখান থেকে হোক বহু অর্থ সংগ্রহ করে তিতিক্ষাকে নিয়ে পালিয়ে যাবে বিদেশের কোনো গোপন ডেরায়, সেখানে নতুনভাবে জীবন শুরু করবে। ফলে প্রথম দিকে ব্যবসায় লোকসান গেল, সে আর অন্য ব্যবসার দিকে গেল না। তার শ্বশুর এই শহরের অন্যতম ধনী ব্যক্তি, তার মাথায় টুপি পরিয়ে 2টো ব্যাংক থেকে সে সংগ্রহ করলো, কোটি টাকার ওপরে ঋণ সংগ্রহ করলো। কিন্তু সবাইকে জানাতে থাকলো যে তার ব্যবসায় অনবরত লোকসান হচ্ছে। এ সময় একদিন অলিক শেখরকে ভুল বুঝিয়ে এক প্রতিষ্ঠানের নামে 61 লাখ টাকার একটা চেকও সে নিল। সেই চেকের টাকাও গায়েব করে দিল বিবেক। তখনও তিতিক্ষা ব্যাপারটা বোঝেনি। তিতিক্ষাকে ক্রমাগত তার লোকসানের বিষয়টি সে বোঝালো, বলল যে আরো টাকা জোগাড় করতে না পারলে তার সামনে কিন্তু বিপদ। তো সুন্দরী তিতিক্ষা বাধ্য হয়ে অনুরোধ করলো সবাইকে, তার করুণ মুখের দিকে চেয়ে সবাই সাধ্যমতো টাকা জোগাড় করে দিল। তো এইভাবে নানা জনের কাছ থেকে কিন্তু পার্সোনাল লোন বাড়তে থাকে। যখন সে কয়েক কোটি টাকার মালিক, কয়েক দফা লন্ডন আর প্যারিসে গিয়ে কোনো কোনো ব্যাংকে সে ওই সমস্ত টাকাগুলো রেখে আসতো। তারপরে একদিন রাতে নিভৃতে তিতিক্ষাকে সমস্ত পরিকল্পনার কথাটা জানালো। তিতিক্ষা শিউরে উঠল, কিন্তু বিবেক জানালো যে সে ব্যবসা করে কোনোদিন শ্বশুরের সঙ্গে টেক্কা দিতে পারবে না। তার ফলে অলিক শেখর কোনোদিনই বিবেককে সম্মান দেবে না, চিরদিনই অপদার্থ মনে করবেন। তো তিতিক্ষা রাজি হয়ে গেল, বিবেকের পাল্লায় পড়লো, এরকম একটা সাংঘাতিক খেলায় অংশ নিল। তখন বিবেক সিদ্ধান্ত নিল যে দিল্লি হয়ে বিদেশে পাড়ি দেবে দুজনে। সেই কারণে তার দিল্লি যাওয়া। দিল্লিতে গিয়েও সে পরিকল্পনা মতো তিতিক্ষাকে এমন ফোন করতে শুরু করে যাতে অলিক শেখরও নিশ্চিন্ত হন যে সে কোনো একটা ফ্রডের পাল্লায় পড়ে বিপন্ন। তার ফোনের সময় তিতিক্ষা গিয়ে হাজির হতো অলিক শেখরের সামনে। তারপর এয়ারপোর্টে নেমে ফোন করে জানালো যে এখনই 40 লাখ টাকা না দিলে তার প্রাণ সংশয় হবে। তো ভেবেছিল যে শ্বশুর দয়া পরবশ হয়ে তখনই তিতিক্ষার হাতে তুলে দেবেন 40 লাখ টাকা। কিন্তু অলিক শেখর অন্য ধাতুতে গড়া। এরকম অনেক বিবেককে তিনি নস্যির মতন টেনে নিতে পারেন চোখের নিমেষে। এক বিবেক গেলে অন্য আরেকটা বিবেক তিনি তিতিক্ষার জন্য খুঁজে পাবেন। তো সেই অভিনয় ব্যর্থ হতে তিতিক্ষা কিছু বুঝতে পারলো না সে কি করবে। আবার বিবেকও তার পরিকল্পনাটা বদলাতে শুরু করলো। তো রোহনকে সে হত্যা করে বদলে নিল তার জীবন। তিতিক্ষা তখন বিবেকের নির্দেশে সবার সামনে অভিনয় করে গেছে দিনের পর দিন। বিবেককে বাঁচাতে হলে তার পক্ষে অন্য কিছু করা কিন্তু সম্ভবও ছিল না। তাহলে গত কয়েকদিন ধরে যে এই যে একের পর এক খুন হয়েছে, তো সে সমস্ত নেপথ্যে কি বিবেক রয়েছে? জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর নাগরায়। দেখুন, আমি ঘটনাগুলো প্রথমে আপনাদের সামনে বিশ্লেষণ করে শোনাবো। তার আগে আমি পুলিশের ডিসি সাহেবকে অনুরোধ করব যে তিতিক্ষার নতুন ড্রাইভার মকবুলকে আপনাদের সামনে হাজির করতে, কারণ তিনি সমস্ত ঘটনাটা জানেন।
কিছুক্ষণ পরে ঘরের বাইরে থেকে দুজন কনস্টেবল মকবুলকে এনে হাজির করল নিলাম ঘরে। মকবুলের 2 হাত 2 কনস্টেবল ধরে রেখেছে দুদিক থেকে। অলীক শেখরী প্রায় আর্তনাদের ভঙ্গিতে বলে উঠলেন, স্ট্রেঞ্জ! সত্যি কি খুব বিস্ময় আর দুঃখের এত সব ঘটনা? তিতিক্ষা যখন বিবেকের নির্দেশে নিখুঁতভাবে অভিনয় করে চলছে, তার বৈধব্যের চরিত্রে তার প্রতি সমব্যথীর সংখ্যা যেমন বেড়ে গেল, তেমন তার উত্তমর্ণরাও সৃষ্টি করতে শুরু করলো নানা ধরনের চাপ। এত চাপের মধ্যে দিনের পর দিন নিখুঁত অভিনয় করে যাওয়া কিন্তু সহজ কাজ নয়। তিতিক্ষার উচিত ছিল এই ভূমিকায় অভিনয় করতে রাজি না হওয়া, কিন্তু কলকাতা থেকে এত মানুষের সামনে হাস্যাস্পদ হওয়ার চেয়ে কয়েক কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া তার কাছে অনেক শ্রেয় ছিল। বিবেক যখন তার পাসপোর্ট আর ভিসার জন্য চেষ্টা করে চলছে ছদ্মবেশ ধারণ করে, তিতিক্ষার জীবনে হাজির হলো শ্রাবণ কুমারের মতন একজন লোক, যিনি একই সঙ্গে সফল ব্যবসায়ী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ও তিতিক্ষার মতন একজন ডাকসাইটে সুন্দরীকে পাওয়ার লক্ষ্যে ঝাঁপালেন সর্বশক্তি দিয়ে। তিনি তিতিক্ষাকে স্বপ্ন দেখালেন যে বড় শিল্পী হিসাবে তাকে প্রতিষ্ঠিত করে দেবেন। তিতিক্ষার সামনে বিদেশ যাওয়ার লক্ষ্য, তবু যাওয়ার আগে একদিকে যেমন শিল্পী হয়ে ওঠার স্বপ্ন, আবার ছবি বিক্রি করে কিছু অর্থ সংগ্রহ করা। যতক্ষণ না তাদের বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থাটা পাকা না হয়, তিতিক্ষা তার ছবি আঁকা স্বপ্ন পূরণ করে নিতে চাইছিল শ্রাবণ কুমারের মাধ্যমে। নিজেকে আত্মগোপন করে ভিসা পাওয়ার চেষ্টায় তেমন সফল হতে পারেনি বিবেক, তো সেই কাজে ব্যস্ত থাকার ফুরসতে বিবেক ছদ্মবেশ ধারণ করে ফিরে এলো তিতিক্ষার কাছে। ছদ্মবেশ? কে যেন ভিড়ের ভেতর থেকে উচ্চারণ করলেন সবিস্ময়। হ্যাঁ, মকবুলের ছদ্মবেশে বিবেক রয়ে গেলেন তার নিজের বাড়িতে। মিস্টার পুরকায়স্থ, এবার আপনি মকবুলের ছদ্মবেশটা খুলে ফেলতে পারেন। আপনি বলুন আপনার বাহিনীর কাউকে। সঙ্গে সঙ্গে মকবুলের গায়ের রং থেকে শুরু করে তার মুখের জরুল, মাথার টুপি সরিয়ে দিতে বেরিয়ে পড়ল এক সুদর্শন যুবকের আদল। গার্গী এর আগে বিবেককে দেখেনি, কিন্তু তার ফটো দেখেছে। আশ্চর্য, এই যুবকটা প্রতিবাদ করার কোনো চেষ্টাই করল না, পালানোর তো নয়। নত মস্তকে সে সমস্ত কিছুই মেনে নিল। গার্গী আবার বলতে শুরু করে, দেখুন মিস্টার পুরকায়স্থ, শ্রাবণ কুমার লোকটা হঠাৎ শহরের শিল্পচিত্রে উদয় হয়ে তিতিক্ষাকে নিয়ে মাতোয়ারা এমনই হয়ে পড়ল যে ঘটনা নিশ্চয় শহরের মানুষের গুঞ্জন গুজবের একটা বিষয়বস্তু হয়ে পড়েছিল গত কিছুদিন যাবৎ। তিতিক্ষার পক্ষে সেই পটভূমিতে গা ভাসিয়ে দেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না, কারণ তার মাথায় তখন বিশাল একটা ঋণের বোঝা। ঋণদাতারা খবর পাচ্ছিল যে তিতিক্ষা খুব শীঘ্রই বহু টাকা হাতে পাচ্ছে তার ছবির বিক্রির মূল্য হিসাবে। কিন্তু এই ক্যানভাসে হঠাৎ নীলার্ণব কাশ্যপের একটা আবির্ভাব ঘটল। নীলার্ণবের বয়স কম, যথেষ্ট সে সুপুরুষ। তিতিক্ষা রূপের আকর্ষণে তার পক্ষে ঝাঁপিয়ে পড়াটা অসম্ভব কিছু ছিল না। তিতিক্ষাও তাকে প্রশ্রয় দিচ্ছিল, তার ফলে তাতে কিছুটা সফলও হয়েছিল। এর ফলে নীলার্ণবের সাহস বেড়ে গেছিল এবং সে মনে মনে তিতিক্ষাকে কামনাও করছিল। এবার শ্রাবণ কুমার ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তার ধারণা ছিল যে নীলার্ণব যেহেতু তার বেতনভোগী কর্মচারী, এজন্য তার দৌড়টা বেশি দূর হবে না। তিনি তিতিক্ষার পরিত্রাতা, তিতিক্ষা তার নির্দেশ মতো চলবে, তার কাছে ধরা দিতে শেষ পর্যন্ত বাধ্য হবে। কিন্তু তাতে সমস্যা এই হলো যে তিতিক্ষার রূপের আকর্ষণ যেমন নীলার্ণবকেও সাহসী করে তুলল, তেমনি শ্রাবণ কুমারকেও তৃষ্ণার্ত করে তুলল। তো এই সমস্ত জটিলতায় পড়ে যাচ্ছিল তিতিক্ষা। সে অভিমন্যুর মতন রণক্ষেত্রের ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু বেরোবার মন্ত্র তার জানা নেই। বিবেকও বহু চেষ্টা করে জোটাতে পারছে না বিদেশে যাওয়ার ছাড়পত্র। তো বিবেক যদি তিতিক্ষাকে নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারতো, তাহলে হয়তো এতগুলো খুন তাকে করতে হতো না। কিন্তু ভিসা না পাওয়ায় তাকে এখন তিতিক্ষার উদ্ধারকর্তা হিসাবে নামতে হলো পটভূমিতে। বিবেক ক্রুদ্ধ হচ্ছিল ক্রমশ তিতিক্ষাকে ঘিরে এই সমস্ত প্রেমিকের আবির্ভাবে। তখন এমন অবস্থা যে তিতিক্ষাকে নিয়ে কেউ ছিনিয়ে নিয়ে চলে যাবে তার চোখের আড়ালে, আর ছদ্মবেশে থাকায় বিবেকের কিছুই করার ছিল না। সবটাই তখন ঘটছে মকবুল ওরফে বিবেকের চোখের সামনে। এদিকে শ্রাবণ কুমার তিতিক্ষার পারিশ্রমিক হিসাবে যে 1 কোটি টাকার চেক দিয়েছিলেন, সেটা বাউন্স করেছে। শ্রাবণ কুমার ব্যাংকে চেক জমা দেওয়ার তারিখটা ক্রমশ পিছোচ্ছিলেন। তখনই বিবেক বুঝতে পেরেছিল যে শ্রাবণ কুমার এক ঠগ, মোটা টাকার প্রলোভন দেখিয়ে ভোগ করতে চাইছে তিতিক্ষাকে। আর বিবেকের ক্রোধের অনিবার্য প্রকাশে প্রথমে নীলার্ণব, পরে শ্রাবণ কুমারকে তাই প্রাণ দিতে হলো।
এখন আপনারা খেয়াল করে দেখুন যে প্রথম দিন প্রদর্শনী কক্ষের বাইরে কম্পাউন্ডে গাড়ির মধ্যে বসে একই সঙ্গে শেষাদ্রিকে এবং নীলার্ণবকে গুলি চালিয়ে উনি যথাক্রমে আহত ও নিহত করার সুবিধা ছিল। ড্রাইভারের ছদ্মবেশে বসে থাকা কিন্তু বিবেকের, আর কারো ছিল না। ঘটনাক্রম তখন এমনই যে প্রত্যেকেই তখন ভাবতে শুরু করেছে যে হয়তো শেষাদ্রি স্বর্ণালী সমস্ত খুনের নায়ক। তো বিবেকও ভাবছিলেন যে তাহলে সমস্ত খুনের দায় শেষাদ্রির কাঁধে গিয়েই পড়ুক। শেষাদ্রি পুলিশকে বারবার কিন্তু জানাতে চেষ্টা করছেন যে তিনি আদৌ খুনগুলো করেননি। সেই সঙ্গে তিনি তিতিক্ষাকে পাওয়ার চেষ্টাতেও তিনি মরিয়া। তার ফলে আবার বিবেককে আরেকটা খুন করতে হলো। শ্রাবণ কুমার ও শেষাদ্রি যেদিন খুন হলেন সেদিন বিবেক অন্য এক স্ট্র্যাটেজি নিয়েছিল, তাতেই সে ধরা পড়ে গেল কিন্তু আমার চোখে। নীলার্ণব খুনের দিন সে মকবুলে ছদ্মবেশে এসেছিল তিতিক্ষার গাড়ি চালিয়ে। পরের দিন তিতিক্ষাকে গাড়ি চালিয়ে নিয়ে চলে এলেও পাছে সে ধরা পড়ে যায়। তাই অন্য ড্রাইভারকে দিয়ে তিতিক্ষাকে পাঠিয়ে সে নিজে চুরি করে আনলো অলিক শেখরের গাড়ি। সেই সাদা গাড়ি চালিয়ে প্রদর্শনীতে এসে দূরে অপেক্ষা করছিল যে কখন শ্রাবণ কুমার সেখানে আসবেন। তো শ্রাবণ কুমার কম্পাউন্ডে ঢোকার আগে সে গুলি চালিয়ে শ্রাবণ কুমারকে হত্যা করে। ঠিক সেই সময় সেইখানে পৌঁছালেন শেষাদ্রি। বিবেক তখন খুনের তাড়নায় এতটাই মশগুল, সে ঠিক করলো পালাতে থাকা তিতিক্ষা লোভী শেষাদ্রিকেও সে শেষ করবে। আপনারা সবাই খেয়াল করে দেখুন, যেদিন শ্রাবণ কুমার খুন হলেন সেদিন তিতিক্ষার ড্রাইভার ছুটিতে থাকায় অন্য ড্রাইভার কিন্তু এসেছিল তার গাড়ি নিয়ে। আর সেদিন অলিক শেখরের ড্রাইভার বলেছে যে তার গাড়ি কেউ চুরি করে নিয়ে গিয়েছিল। সেখানে শেষাদ্রিকে হত্যা করে গাড়ি সেখানেই ফেলে সে অলিক শেখরকে ফোন করেছিল যে তার গাড়ি খোয়া গেছে এবং পড়ে আছে উত্তর কলকাতার অমুক জায়গায়, তিনি যেন সেখান থেকে গাড়িটা উদ্ধার করে নেন। লক্ষণীয় এই যে এই দিন ইচ্ছা করে বিবেক নিজের গাড়িতে না থেকে ছুটি নেয় এবং অলিক শেখরের গাড়ি চুরি করে দুটো খুন করে সে নিষ্কণ্টক হতে চেয়েছিল, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সে শেষ রক্ষা করতে পারেনি। এতক্ষণ একটানা বলে গার্গী তাকালো বিবেকের দিকে, পরক্ষণে তিতিক্ষার দিকে বলল, হ্যাঁ বলো তিতিক্ষা, আত্মপক্ষ সমর্থনে তোমাদের কি কিছু বলার আছে? তিতিক্ষার ফ্যাকাশে থেকে আর মুখ আরো ফ্যাকাশে হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছিল এতক্ষণ। হঠাৎ কান্না ভেজা গলায় বলল, গার্গীদি, আমরা একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু বিবেকের বরাত এমনই যে কোনো মতে দাঁড় করাতে পারলো না ব্যবসাটা। তারপর যা ঘটে গেল সবটাই আচমকা। দিল্লি থেকে ফেরার পথে যা করে ফেললো সেটা আমার ভাবনার বাইরে ছিল, কিন্তু হাতে একবার রক্ত মেখে ফেললে তা থেকে বোধহয় আর ফেরার উপায় থাকে না। এখন আমাদের যা শাস্তি পাও না আমাদের সেটা মেনে নিতেই হবে। গার্গে তাকালো পুলিশ অফিসার অরিজিতের দিকে, বলল, মিস্টার পুরকায়স্থ, বাকি দায়িত্ব এখন আপনার। আপনার মতো আমিও ঠিক বুঝতে পারছিলাম না যে কি কারণে ঘটছে এতগুলো খুন, কিন্তু তিতিক্ষাদের গ্যারেজ থেকে প্রায় চুরি করে আনা পোশাকের বান্ডিলটাই আমাকে সাহায্য করলো জ্বর ছাড়াতে। কিন্তু তখনও আমি নিশ্চিন্ত হচ্ছিলাম না যে খুনগুলো কে করছে বা কিভাবেই হচ্ছে। তবে আমার সবচেয়ে সুবিধা হয়েছে যে পরের প্রতিটা খুনের পর শ্রাবণ কুমারের বিখ্যাত কফিন রঙের রুমালের উপস্থিতি। সেই রুমাল রাখতে পারতেন তারই সুপারি দেওয়া কোনো প্রতিনিধি। তিতিক্ষার কাছেও ছিল সেই একই রঙের 1.5 ডজন রুমাল, যেটা শ্রাবণ কুমারের দেওয়া। রক্তমাখা পোশাকের বান্ডিলটা তিতিক্ষাদের গ্যারেজে পাওয়ার পর থেকে আমি বিবেকের অস্তিত্ব টের পেতে শুরু করলাম আমার অজান্তে। আমার তখন মনে হচ্ছিল যে রুমালগুলো তিতিক্ষার উপহার পাওয়া রুমাল নয় তো। পরে দেখলাম হ্যাঁ, আমার অনুমানটা অকাট্য। ততক্ষণে হাউ হাউ করে কাঁদছে তিতিক্ষা আর বিবেকের মুখ নিষ্পন্দ পাথর। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, উপন্যাসটি আজকেই সমাপ্ত হলো। কালকে নিয়ে আসবো আবার এরকমই কোনো নতুন ধরনের উপন্যাস। নমস্কার।